আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আমরা নতুন আর একটা চ্যাপ্টারে চলে আসছি, তড়িৎ রসায়ন। দেখতেই পারতেছো কেমিস্ট্রি সেকেন্ড পার্টের একটা ছোট্ট চ্যাপ্টার। তবে আমরা যখন একাডেমিক্যালি পড়বো তখন একটু আমরা ভাবে পড়বো। তবে তুমি যখন ভাইয়ার এই চ্যাপ্টারেরই অন্যান্য ক্লাস পেয়ে যাবে, এটা অনেক শর্টেও শেষ করা যায়। সো আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া, ট্রিপল এস ভাইয়া, পড়ালেখা করতেছি বুটেক্সে। সো ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটা যদি তুমি ঠিকঠাকভাবে করো, তোমার এই চ্যাপ্টার থেকে যা যা কোশ্চিন আসবে সবকিছু তুমি খুব ইজিলি অ্যান্সার করে আসতে পারবা। সো যে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে কি করতে হয়, সেই চ্যাপ্টার থেকে কি কি পড়বো, কেন পড়বো, সেই বিষয়গুলো জানা উচিত, এবং এক্সামে কিভাবে কোশ্চিন আসে সেই বিষয়টাও আমাদেরকে জানতে হবে। আমি খালি পড়েই গেলাম, এক্সামে আসলে পারলাম না, সেটা কিন্তু হলে সমস্যা। কারণ শুধুমাত্র পড়ে তো আমাদের লাভ নেই, আমাদের উদ্দেশ্য হচ্ছে জিনিসটা শেখা, শিখে সেটা মেইন জায়গায় যে ইমপ্লিমেন্ট করা। সো ভাইয়ের সাথে শেষ পর্যন্ত থাকো, ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের তুমি A to Z ভালো মতন বুঝে যেতে পারবা। সো এখানে আমাদের অনেকগুলো টপিক আছে। তড়িৎ রসায়ন নাম দেখেই বুঝতে পারতেছো, তুমি একটু নামটা যদি বিশ্লেষণ করো, তড়িৎ মানে কারেন্ট, আর রসায়ন মানে হচ্ছে তো জানোই কেমিস্ট্রি। সো দ্যাটস মিন এখানে হচ্ছে আমাদের কারেন্ট নিয়ে বিভিন্ন রকম মেকানিজমগুলো কাজে লাগবে। সো কারেন্টের সাথে আবার বিভিন্ন রাশিগুলোও যুক্ত আছে, যেমন চার্জ, তারপর বিভব, এই ধরনের ফ্যারাডে, কুলম্ব, এই ধরনের তুমি অংশগুলো কিন্তু পেয়ে যাবা। এছাড়াও তোমরা 9-10-এ একটা টপিক পড়ে আসছো, তড়িৎ রাসায়নিক কোষ, তাই না? গ্যালভানিক সেল, নাম শোনা লাগতেছে, লবণ সেতু। সো এই জিনিসগুলো এই চ্যাপ্টারে ইন্ট্রোডিউস করা হবে। তার সাথে বিজ্ঞানী ফ্যারাডে নামে একজন বিজ্ঞানীর দুইটা সূত্র তোমাকে পড়া লাগবে, ঠিক আছে? সো এরকমভাবে ভাস্ট জিনিসগুলো আমরা এই অধ্যায়ে আলোচনা করব। সো চলো আমরা আগে যে কোনো চ্যাপ্টার পড়ার আগে একটা চ্যাপ্টার আউটলাইনটা দেখে নিতে চাই। আমাদের চ্যাপ্টারে আসলে কি কি জিনিস আমাদের কভার করা উচিত বা কি কি জিনিস আমরা কভার করব, সেই সম্পর্কে একটা ধারণা আমি তোমাকে দিচ্ছি। ফার্স্ট অফ অল, এখানে যদি আমরা এই চ্যাপ্টারের আউটলাইনটা একটু দেখে নিই, সো আউটলাইনের মধ্যে তুমি দেখতে পারবা যে 1 নাম্বার যে টপিকটা তুমি পড়বা, যে তুমি তো কারেন্টটাকে প্রবাহ করবা, কিসের মাধ্যমে প্রবাহ করো? দেখো, তোমার বাসা বাড়িতে যখন তোমার বিভিন্ন সংযোগ দেওয়া হয়, ধরো ওয়াইফাই এর সংযোগ বা তোমাদের যেই বিদ্যুৎ আসে, ইলেকট্রিসিটির সংযোগ, দেখবা তারগুলোকে বিভিন্ন প্রকার বিভিন্ন ওয়্যারিংসের মধ্য দিয়ে একটা প্রলেপ দিয়ে ভেতর দিয়ে তারটাকে পাস করানো হয়, যাতে তুমি হচ্ছে সেইখানে অ্যাক্সিডেন্ট না হয়, কোটিং দেওয়া হয় সোজা কথা একটা। সো এই যে তড়িৎ কার মধ্য দিয়ে পরিবাহী হতে পারে, কার মধ্যে দিয়ে হতে পারে না, সো এইগুলোকে বলা হয় পরিবাহী। সো এখানে তুমি পরিবাহী সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবা, 1 নাম্বার টপিক, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে আমরা পরিবাহীর মধ্যে আবার দেখতে পারবো যে ইলেকট্রনীয় পরিবাহী, ধাতব পরিবাহী বাদেও তড়িৎ বিশ্লেষ্য বলে একটা কাহিনী আছে। সো আমরা তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে পরিবাহিতা এইটা নামক একটা টপিক আমরা এখানে পড়বো। পরিবাহিতা কি পড়বো ভাইয়া? প্রথমে পড়বো পরিবাহী এবং এর প্রকারভেদ, তারপরে শিখবো পরিবাহিতা এবং এর প্রকারভেদ, ঠিক আছে? থার্ডে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের বিভিন্ন টাইপসের কোষ আছে, সেটা হইতে পারে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হতে পারে তড়িৎ রাসায়নিক কোষ। সো আমরা তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ রাসায়নিক কোষ এই দুইটা নিয়ে একটু আইডিয়া নিব, তড়িৎ বিশ্লেষ্য কোষ ভার্সেস তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক আছে? তড়িৎ রাসায়নিক কোষ। সো এটা নিয়ে আমরা ভালো মতন একটা আইডিয়া কিন্তু নিয়ে নিব। সো তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের দুইটা ব্রাঞ্চ এখানে তোমার তৈরি হয়ে যাবে। সো তড়িৎ বিশ্লেষ্য কোষ থেকে তুমি যে জিনিসগুলো শিখবা সেটা হচ্ছে মোটামুটি তুমি এখানে ফ্যারাডের ল গুলো শিখে ফেললো, ফ্যারাডের সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। ফ্যারাডের সূত্রগুলো আমরা এখান থেকে শিখে ফেলবো, ফ্যারাডের সূত্র শিখবো, ওকে? ফ্যারাডের সূত্রের সাথে সাথে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, প্রথম ও দ্বিতীয় সূত্র এখান থেকে শিখে ফেলবো। এবং এই ফ্যারাডের সূত্রগুলোকে কাজে লাগিয়ে ইলেকট্রোপ্লেটিং, গ্যালভানাইজিং, এই জিনিসগুলো আমরা এখান থেকে একটু পড়ালেখা করব। ইলেকট্রোপ্লেটিং, গ্যালভানাইজিংটা তুমি একটু লিখে নিও, এইভাবে পড়ালেখা করবা। তড়িৎ রাসায়নিক কোষ থেকে আমাদের মোটা দাগে যে জিনিসটা পড়া লাগবে সেটা হচ্ছে গ্যালভানিক সেল বা ড্যানিয়েল সেল, নাম শুনছো? সেই গ্যালভানিক সেল বা ড্যানিয়েল সেলের নামটা আমাদের পড়া লাগবে, ওকে? সো এখান থেকে আমরা লবণ সেতু বলে একটা টপিক বলছিলাম, সেটাও পড়ে ফেলবো। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য। ফোর্থ আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ বা বিশ্লেষক কোষ, এটা তো পড়া হয়ে গেছে। ফোর্থে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে প্রমাণ কোষ বিভব, সেটাকে বলা হচ্ছে ই নট সেল, কোনো একটার কোষের প্রমাণ কোষ বিভব বা ই নট সেলের ভ্যালুটা আমরা শিখবো। ই নট সেলের ভ্যালু থেকে এখান থেকে আরেকটা টাইপ চলে আসবে, সেটা হচ্ছে কোনো একটা পাত্রে দ্রবণ রাখতে পারবো কি পারবো না, দ্রবণ রাখা যাবে কি না। সো এই একটা টপিক সুন্দর মতো পড়বো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আমরা 5 নম্বরে পড়তেছি সেটা হচ্ছে নার্নস সমীকরণ।
নার্নস ইকুয়েশন। এই নার্নস ইকুয়েশন দিয়ে তুমি বুঝবা এটা হচ্ছে ই নট সেল ছিল, এটা হচ্ছে ই সেল, এটা হচ্ছে প্রমাণ কোষ বিভব, এটা অপ্রমাণ কোষ বিভব, নার্নস সমীকরণ দিয়ে বের করব, ঠিক আছে। ওকে, আর 6 নম্বরে আমরা বিভিন্ন ব্যাটারি নিয়ে পড়ালেখা করব। তো এইটা যদি আমরা সুন্দর মতো করি আমাদের পড়ালেখা এই চ্যাপ্টারে ডান। সো আমাদের এই চ্যাপ্টারে আরো টপিক আমি ভাগ করতে পারতাম, আমি তোমাকে ব্রাঞ্চ আকারে দেখাইছি কোনটা থেকে কোনটায় যাব। সো আমরা পরিবাহী পড়বো, পরিবাহিতা পড়বো, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষের একটু পার্থক্য দেখব, এখান থেকে ফ্যারাডের সূত্র, ইলেকট্রোপ্লেটিং খুবই ইম্পর্টেন্ট ভাই এগুলো, হ্যাঁ। তড়িৎ রাসায়নিক কোষের এই যে লবণ সেতু খুবই ইম্পর্টেন্ট, ই নট সেল, নার্নস ইকুয়েশন আর ব্যাটারি, এই যে এই দুইটা থেকে মূলত সিকিউ গুলো তোমার হয়ে থাকে, ঠিক আছে। সো এই জিনিসগুলো তোমাকে আগে বুঝতে হবে তুমি কোন টপিকটা ভালো মতন পড়বা। ধরো এই চ্যাপ্টারটা কোনো কারণে তুমি মিস করছো ভাই, আর ক্লাস করতে পারো নাই, এখন লাস্ট টাইমে এসে কোন টপিক দুটা যদি তুমি দেখে যাও তুমি এক্সামে লিখে আসতে পারবা, পরে এসে কভার করলা থিওরিটা, সমস্যা নাই তো। সো এইগুলো বুঝতে হবে, ইনশাআল্লাহ আমরা এই চ্যাপ্টারটাই এগুলোই ডিসকাস করব। সো প্রথম টপিক তাহলে আমাদের পরিবাহী নিয়ে আমরা শুরু করতেছি পড়ালেখা। সো আমরা পদার্থ যেটা আছে, পদার্থকে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, তোমরা মোটামুটি মোটা দাগে দেখে আসছো। সো পরিবাহী যে জিনিসটা, পরিবাহী মানে কি, যার মধ্য দিয়ে খুব ইজিলি বা খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে, এখন সেটা তার হতে পারে, বিভিন্ন মাধ্যম হতে পারে, সেই জিনিসগুলো আমরা দেখব। সো পরিবাহীর মধ্যে আমরা যদি এখন শুরু করি আমাদের পরিবাহী অংশটা, সো এখানে আমাদের পরিবাহী আছে, পরিবাহী, তাই না। সো পরিবাহীকে আমরা ভাগ করতে পারি বিভিন্ন ভাগে, সেটাই আমরা এখন দেখব। সো পরিবাহীকে দেখো ভাই আমি ভাগ করতেছি এইদিকে আর এইদিকে। সো পরিবাহীকে আমি এইদিকে ভাগ করলাম ধাতব পরিবাহী, এটাকে আমরা কি বলতেছি, ধাতব পরিবাহী, বা এটাকে তুমি ডাকতে পারো ইলেকট্রনীয় পরিবাহী। কেন ভাইয়া ইলেকট্রনীয় বললেন, কেন ভাইয়া ইলেকট্রনীয় পরিবাহী বললেন? কারণ তুমি এই যে ধাতুগুলো, আমরা জানি ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরে প্রচুর ইলেকট্রন থাকে, তারা সেই ইলেকট্রনগুলো আদান প্রদানের মাধ্যমে যদি বিদ্যুৎ পরিবহন করে তখন তাকে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী বলবো। এবং আরেকটাকে বলতে পারো তুমি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, বা এটাকে ইংলিশে বলা হয় ইলেকট্রোলাইট। কি বলা হচ্ছে ভাইয়া? ইলেকট্রোলাইট। তাহলে আমরা কি কি ভাগে ভাগ করলাম ভাইয়া? আমরা ভাগ করছি হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট এই অংশে। আচ্ছা, ধাতব পরিবাহী আমাদের বইয়ে যে কয়টা ভাগ দেওয়া আছে আমি সেগুলো একটু আলোচনা করি। সেটা হচ্ছে সুপরিবাহী, প্রথমে বলা আছে কি ভাইয়া? সুপরিবাহী। তারপরে আমাদেরকে বলা আছে কি ভাইয়া? অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী। এবং লাস্টে আমাদেরকে কি মনে হচ্ছে? অপরিবাহী বলার কথা, ঠিক আছে। অপরিবাহী আমরা জানি, কিন্তু এখানে আর একটি স্পেশাল টার্ম তাহলে আলোচনা করছে, সেটা হচ্ছে সুপার পরিবাহী। সুপার পরিবাহীর আরেকটা নাম দেওয়া হয়েছে সুপার কন্ডাক্টর। এটার আরেকটা নাম কি দেওয়া হয়েছে ভাইয়া? সুপার কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর। এই হচ্ছে অবস্থা। এখন আসো তড়িৎ বিশ্লেষ্যকে কয়টা ভাগে ভাগ করা যায়। তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমাদের স্ট্রং ইলেকট্রোলাইট আর একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। আবার কিছু কিছু আছে যারা তড়িৎ বিশ্লেষণ করেই না, তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য নামেও ভাগ করা যায়। সো এটাকে তুমি তিনটা ভাগে ভাগ করতে পারো, একটাকে আমি কি বলতেছি? একটাকে আমি বলতেছি হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, মানে শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, বা এটাকে আমি ইংলিশে লিখলাম স্ট্রং ইলেকট্রোলাইট বা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য। তারপরে আমি এটাকে ভাগ করতে পারি উইক, মানে দুর্বল ইলেকট্রোলাইট বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এবং লাস্টে আমি এটাকে ভাগ করতে পারি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি ভাগ, আমরা আশা করি বুঝতে পারছি। এখন তোমাদের কাজ হচ্ছে ভাইয়া এগুলো নিয়ে সুন্দর মতো উদাহরণগুলো পড়া। দেখো ধাতব পরিবাহী কাদেরকে বলা হয়? যারা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তড়িৎ পরিবহন করে তাদেরকে ধাতব পরিবাহী বলবো। তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে এটা কিভাবে বুঝবো? যারা আয়নের মাধ্যমে,
আয়ন বা দ্রবণ, দ্রবণে গলিত অবস্থায়, দেখো দ্রবণের মাধ্যমে, এখানে দ্রবণ কথাটা থাকবে, দ্রবণের মাধ্যমে পাশে লেখা থাকতে পারে অ্যাকুয়াস কথাটা, ঠিক আছে, অথবা দেখবে এরকম পজিটিভ নেগেটিভ আয়ন আকারে ভাঙা থাকবে। এইগুলো হিন্টস দেখলে তুমি দাগাবা তড়িৎ বিশ্লেষ্য। আর যদি শুধুমাত্র ইলেকট্রনের কথা থাকে তখন তুমি দাগাবা ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। ওকে, ডান। এখন আসো আমাদের সুপরিবাহীর মধ্যে কি কি ভাগ আছে ভাইয়া? সুপরিবাহী মানে কি? যেগুলো হচ্ছে আমাদের আসলে একদম ধাতু, যেমন আমরা জানি নিকেল, কপার, জিঙ্ক, ঠিক আছে। সো এইগুলো যদি থাকে, এছাড়া অনেক আছে, তুমি জানো ম্যাঙ্গানিজ, লেড, ঠিক আছে, এরকম যত পাবা তারা হচ্ছে সুপরিবাহী। আচ্ছা, অর্ধপরিবাহীর মধ্যে কি? অর্ধপরিবাহী একটা ওয়ান কাইন্ড অফ স্পেশাল, এরা হচ্ছে মাঝামাঝি বিদ্যুৎ পরিবহন করে, মানে বিদ্যুৎ পরিবহনও করতেছে আবার এরকম একটা পরিবহন না করারও একটা মনোভাব দেখাচ্ছে। সো মাঝামাঝি একটা অবস্থা অর্ধপরিবাহী। সো অর্ধপরিবাহীর মধ্যে আমাদের খুবই জনপ্রিয় উদাহরণ কি আছে? সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এইগুলো হচ্ছে খুবই জনপ্রিয় উদাহরণ। আর সুপার পরিবাহী হচ্ছে স্পেশাল, যেটা তোমরা হয়তো নতুন ভাবে শিখতেছো, সেটা হচ্ছে সুপার পরিবাহী আসলে কাকে বলা হয়। সুপার পরিবাহীর প্রথম কথা সংজ্ঞাটা দেখে নাও। সংকট ধাতু ও এর অক্সাইড, সংকট ধাতু ও এর অক্সাইড নিয়ে সুপার পরিবাহীগুলো গঠিত হয়। সংকট ধাতু ও এর অক্সাইড নিয়ে সুপার পরিবাহীগুলো ব্যবহৃত হয় বা তৈরি হয়। এখন আসো এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যদি দেখি সুপার পরিবাহীর কিছু এক্সাম্পল যদি দিই, দেখো YbCO, YbCO এটা একটা সংক্ষিপ্ত রূপ আর কি, এটা আমি তোমার জন্য হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আমি হচ্ছে এইভাবে মনে রাখি YbCO। আসলে এটা হচ্ছে ইয়াট্রিয়াম, বেরিয়াম, ঠিক আছে, কপার, অক্সিজেন, ইয়াট্রিয়াম, বেরিয়াম, কপার, অক্সিজেন, এইটা হচ্ছে একটা সুপার পরিবাহী। তো সুপার পরিবাহীর ক্ষেত্রে তার একটা ক্রান্তি তাপমাত্রা থাকে, যেই তাপমাত্রায় তার রোধ 0 হয়ে যায়। সো এর ক্রান্তি তাপমাত্রাটা হচ্ছে TC, আমি এভাবে প্রকাশ করলাম 90 কেলভিন। এখন এটা নিয়ে যদি আমি একটু কথা বলি, সুপার পরিবাহী হচ্ছে যার মধ্য দিয়ে তুমি তড়িৎ পরিবহন করলে তোমার রোধ একটা সময় 0 হয়ে যায়। কি বলা হলো? যার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করলে রোধ একটা সময় তোমার 0 হয়ে যায়। আসলে কি আদৌ সেটা পসিবল? ভাই এটা আসলে পসিবল হয়ে ওঠে না। তারপরেও দেখো, এই জন্য এটার গ্রাফ হয় অনেকটা এরকম, দেখো তুমি এখান দিয়ে তুমি হচ্ছে যত টাইম যাচ্ছে টাইমের সাপেক্ষে দেখো এই যে রোধ বাড়তেছে, রোধ বাড়তেছে, বাড়তেছে, একটা টাইমে যে এই যে এই পয়েন্টে এসে, এই যে এই পয়েন্টে একটা টাইমে এসে এই রোধ 0 হয়ে যায়, এই যে এই পয়েন্টে এসে রোধটা 0 হয়ে যায়, রোধটা 0 হয়ে যায়। যে টাইমে এসে রোধটা 0 হয় এটাকে বলা হয় তার ক্রান্তি তাপমাত্রা বা TC। এই যে এইটাকে বলা হয় তার ক্রান্তি তাপমাত্রা, এটাকে বলা হয় তার ক্রান্তি তাপমাত্রা বা TC। এই সময় রোধটা 0 হয়ে যায়। তাহলে আমি যত বিদ্যুৎ পরিবহন করছি টাইমের সাপেক্ষে রোধ বাড়তেছে, স্বাভাবিক, এটা রোধ বাড়তেছে। একটা নির্দিষ্ট পয়েন্টে বা তাপমাত্রায় যে রোধ 0 হয়ে যায়, ওই তাপমাত্রাটা হচ্ছে ইয়াট্রিয়াম, বেরিয়াম, কপার, অক্সিজেনের ক্ষেত্রে 90 কেলভিন, ঠিক আছে, এই জায়গায় রোধটা 0 হয়ে যায়। সো এই হচ্ছে সুপার পরিবাহী। আরো কিছু এক্সাম্পল আছে, সেগুলো তোমরা হচ্ছে বইয়ের মধ্যে সুন্দর মতো সাজানো আছে, আমি একটু তোমাকে অ্যাড করে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, আর একটা এক্সাম্পল হচ্ছে আমাদের এরকম যে Nb3, নিওবিয়াম, জার্মেনিয়াম, যেটার ক্রান্তি তাপমাত্রা হচ্ছে 23.2 কেলভিন, ঠিক আছে। সো এইগুলো একটু দেখবা, তোমাদের যেগুলো সামনে টেস্ট পরীক্ষায় এগুলো আসতে পারে। হ্যাঁ, ওকে। এখন আসো আমাদের তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটের যে ভাগটা, এইটার বিস্তারিত লেখা আমাদের আরেক স্লাইডে আছে, আমাদের স্লাইডে অ্যাড আছে, সো আমরা ওখান থেকে পড়বো। সো দেখো, তাহলে আমরা মোটামুটি জিনিসগুলো বুঝতে পারছি। এখন আসো আমাদের এইখানে আমরা দেখি, আমাদের হচ্ছে এই যে ভাগগুলো দেওয়া আছে, দেখো তড়িৎ বিশ্লেষ্য যেগুলা সেগুলোকে কি বলা হচ্ছে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে স্ট্রং, উইক, আর হচ্ছে অবিশ্লেষ্য। সো স্ট্রং কারা? ভাইয়া তুমি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার পড়ছো, পরিমাণগত রসায়ন চ্যাপ্টার পড়ছো, তোমার অলরেডি জানা আছে যে শক্তিশালী অ্যাসিড কারা, শক্তিশালী ক্ষার কারা। সো শক্তিশালী অ্যাসিড, স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস, এইগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। কোনগুলা? স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস, এগুলোকে বলা হয় শক্তিশালী বা তীব্র ইলেকট্রোলাইট। আচ্ছা, উইক অ্যাসিড, উইক বেস, এদেরকে কি বলা হবে? দুর্বল বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে স্ট্রং কে আছে দেখো, আমি এক্সাম্পল গুলো দেখাই দিই। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই কয়েকটা। এছাড়া আমি বলছিলাম যে যদি তোমার লবণ কোনো একটা জায়গায় জলীয় বা অ্যাকুয়াস কথাটা লেখা থাকে, দ্রবণ আকারের একটা ধারণা পাও, লবণ বা জলীয়
জলীয়, লবণ বা তার দ্রবণ, তখন সেটা কি হবে? তড়িৎ বিশ্লেষ্য হবে। সো দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড গলিত, সোডিয়াম ক্লোরাইড জলীয়, জলীয় না লিখে এখানে অ্যাকুয়াস লেখা থাকতে পারে, গলিত না লিখে এখানে মল্টেন লেখা থাকতে পারে। আচ্ছা, HCl জলীয়। সো এরকম কথাগুলো যদি থাকে, কপার সালফেট জলীয়, তুমি বুঝবে এগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ওকে, এখন আসো মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে উইক অ্যাসিড, উইক বেস। সো উইক অ্যাসিড হিসেবে আছে আমরা চিনি ইথানোয়িক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে অ্যামোনিয়া দ্রবণ লিখছে না, ধরো এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে উইক বেস। সো এইগুলো হচ্ছে আমার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখন আসো সালফিউরিক অ্যাসিড যেটা ছিল, সেখানে আমরা পাইছি ইক, সালফিউরিক ইক, ইক গুলো মনে রাখবা হচ্ছে স্ট্রং হয়, ইক গুলো কি হয়? স্ট্রং হয়। আর আস যেগুলো সালফিউরাস, এই যে আস, এই যে আস কথা যেগুলো আছে, আঁশগুলো যেগুলো, সেগুলো হচ্ছে দুর্বল হয়। আঁশগুলো কি হয় ভাইয়া? দুর্বল হয়। তাহলে সালফিউরাস H2SO3 এটা দুর্বল ইলেকট্রোলাইট। নাইট্রিক ইক হচ্ছে শক্তিশালী, তাহলে নাইট্রাস HNO2 এটা কি হবে ভাইয়া? এটা হবে দুর্বল। তেমনি আমাদের এখানে চুনের পানি টানি যেগুলো আছে, এগুলো মোটামুটি আমাদের দুর্বল ইলেকট্রোলাইট। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নেগেটিভ টাইপের সবকিছু দেখবে এক্সাম একটু বেশি আসে, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্যটা এটা VVI পাশে লিখে রাখো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা আমাদের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো একটু খেয়াল করো। একটা আছে হচ্ছে আমাদের পানি, পানি হচ্ছে শুধু পানি থাকলে সেটা তড়িৎ অবিশ্লেষ্য না, বিশুদ্ধ পানি কথাটা যদি ভাইয়া থাকে তাহলে সেটা তড়িৎ অবিশ্লেষ্য, কারণ বিশুদ্ধ পানিকে পজিটিভ এবং নেগেটিভ আয়নে ভাঙা অনেক টাফ, তাই বিশুদ্ধ পানি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। এছাড়া আমাদের যত প্রকার অ্যালকোহল গুলা আছে, যেমন তোমার যে কোনো প্রকার অ্যালকোহল গুলা, যেমন অ্যালকোহল তো চিনো, যেগুলোর লাস্টে বন্ড OH গ্রুপটা থাকে, ঠিক আছে, অ্যালকোহলের কার্যকরী মূলক। তোমরা এতদিন পড়তেছো, তোমরা অলরেডি অর্গানিকে বস হয়ে যাওয়ার কথা, না হইলে ভাইয়ার কাছে আসো, ভাইয়া ইনশাআল্লাহ বস করে দেওয়ার দায়িত্ব নিয়ে নিব, সমস্যা নাই। সো দেখো তাহলে এটা হচ্ছে অ্যালকোহল, OH গ্রুপ আছে, যেমন ইথানল CH3CH2OH, ইথানল, তারপর মিথানল, যে কোনো প্রকার অ্যালকোহল যদি আমাকে দেয় আমি এটাকে বলে দিব তড়িৎ অবিশ্লেষ্য, অর্থাৎ এর মধ্য দিয়ে কোনো দ্রবণের মধ্য দিয়ে আমার হচ্ছে আয়ন পাস বা যে কোনো মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হচ্ছে না। আচ্ছা, এরপর আসো, এটা হচ্ছে জৈব যৌগের সব উদাহরণ, কার্বন টেট্রাক্লোরাইড CCl4, ক্লোরোফর্ম, যে কোনো প্রকার হ্যালোফর্ম CH3, এখানে যদি X এর জায়গায় ক্লোরিন বসায় দাও তাহলে সেটা হয়ে যায় ক্লোরোফর্ম, ব্রোমিন বসাইলে ব্রোমোফর্ম। সো এই ক্লোরোফর্ম হচ্ছে আমাদের একটা তড়িৎ অবিশ্লেষ্য। আর আছে কি সুগার দ্রবণ, বা এখানে চিনির কথাটাও থাকতে পারে, চিনি বা সুগার দ্রবণ C12H22O11। সো এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে আমরা মোটামুটি আমরা পরিবাহীকে দুইটা অংশে ভাগ করছি, একটা হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী, ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট। সো ধাতব পরিবাহীকে আমরা তিনটা অংশে ভাগ করছি, সুপরিবাহী, অর্ধপরিবাহী, সুপার পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্যকে আমরা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য, তিনটা ভাগে ভাগ করছে। এখন এখানে সুপরিবাহী পড়ছো, অর্ধপরিবাহী পড়ছো, সুপার পরিবাহী পড়ছো, অপরিবাহীটা একটু জেনে রাখো যে আমাদের অপরিবাহী কারা কারা হতে পারে। সো অপরিবাহীর মধ্যে আমাদের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো হচ্ছে কাঁচ, রাবার, ঠিক আছে, প্লাস্টিক, কাঠ, এইগুলা। সো সবই পড়ছো, এতক্ষণ যা পড়ছো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু একটা কোশ্চেনই এক্সামে আসবে, সেটা তুমি পারবা না। দেখো এখানে আমাদের ধাতব, সুপরিবাহী, অর্ধপরিবাহী সবগুলো আছে না, অপরিবাহী কিন্তু আমাদের কার্বন, কিন্তু অপরিবাহী, কার্বন কিন্তু একটা অধাতু, তাই এটা অপরিবাহী। কিন্তু কার্বনের স্পেশাল কিছু রূপ আছে, যেমন হিরোক আর গ্রাফাইট। মনে রাখবা কার্বনের যে রূপ গ্রাফাইট, এইটা কিন্তু আবার সুপরিবাহীর মধ্যে পড়ে যাবে। কার্বনের রূপ গ্রাফাইট, এটা কিন্তু আবার সুপরিবাহীর মধ্যে পড়ে যাবে, কারণ গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে, যদিও সেটা অধাতু কার্বনের একটা রূপভেদ, কিন্তু হিরোক বা ডায়মন্ড এটা কার্বনের রূপভেদ এবং এটা বিদ্যুৎ পরিবহন করে না। সো হিরোকে কার্বনের 4টা হাতেই ফিল আপ থাকে, তোমরা সংকরায়ন অলরেডি পড়ছো, কার্বনের হাত হচ্ছে 4টা, হিরোকে বা ডায়মন্ডের 4টা হাতই ফিল আপ, কোনো ইলেকট্রন পাস হওয়ার জন্য জায়গা ফাঁকা নাই, তাই 4টা মিলে sp3 হাইব্রিডাইজেশন তারা দেয়। আর গ্রাফাইটে যেটা হয়, গ্রাফাইটে কার্বনের হাত 4টা বা 3টা ফিল আপ, একটা হাত দিয়ে মুক্ত ইলেকট্রন চলাচলের জায়গা আছে, তাই এটা যে সংকরায়ন দেয় সেটা হচ্ছে 3টা হাত দিয়ে sp2 হাইব্রিডাইজেশন। সো এই হচ্ছে তোমার মোটামুটি এখানকার পড়ালেখাগুলো ছিল। আমরা আশা করি এই জায়গাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন আমাদের কাজ হবে হচ্ছে ভাইয়া
এদের পার্থক্যগুলো একটু দেখে নাও। দেখো আমাদের ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী এবং আমাদের ওকে ইলেকট্রনীয় পরিবাহী আর এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক পরিবাহী। ইলেকট্রোলাইটিক পরিবাহী মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, একটু দেখে ভাবা জায়গা খায় যেতে পারো, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। আর এটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা এটাকে বলা হচ্ছে কি ধাতব পরিবাহী, ধাতব পরিবাহী। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাগ। এখন দেখো আমরা একটু আগে দেখে আসছি ধাতব পরিবাহী মানে কি, এখানে ইলেকট্রন আদান প্রদান হবে, সো এই যে ইলেকট্রন। আর ইলেকট্রনীয় পরিবাহী মানে ইলেকট্রোলাইটিক পরিবাহী মানে কি, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী মানে এখানে আয়ন বা দ্রবণ থাকবে, দ্রবণটা বিশ্লেষিত হবে। ধরো এখানে আছে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, সো এখানে আয়ন কেন লিখছে একটু বুঝো ব্যাপারটা। সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এই দুইটা আয়নের মাধ্যমে তারা তড়িৎ পরিবহন করে, তাই এখানে আয়ন লেখা হয়েছে। আচ্ছা, এখন ইলেকট্রনীয় পরিবাহীতে এগুলো আমরা পড়বো, ঠিক আছে। আমরা একটু ছোট ছোট আগে সহজ জিনিসটা পড়ি। এখানে জাস্ট ইলেকট্রনটা পাস হচ্ছে, কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। যেখানে জাস্ট তোমার অবস্থার পরিবর্তন হয় কিন্তু নতুন কোনো কিছু সৃষ্টি হয় না, তাকে ভৌত প্রক্রিয়া বলে। তাহলে এটা একটা ভৌত প্রক্রিয়া। আর আমাদের তড়িৎ বিশ্লেষণের মধ্যে আমাদের আয়ন পাস হচ্ছে এবং বিক্রিয়া হয় এখানে, তাই এটাকে বলা হয় রাসায়নিক প্রক্রিয়া। দেখো এখানে বলছে কঠিন ও গলিত উভয় অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এখানে ইলেকট্রনীয় যেটা আছে সেটা হচ্ছে ধাতু, তো ধাতু কঠিন গলিত যেভাবে এটাও বিদ্যুৎ পরিবহন করবে। বাট ইলেকট্রোলাইটিক যে পরিবাহীটা আছে এটা অলওয়েজ শুধুমাত্র দ্রবণ আকারে, জলীয় অবস্থায় দ্রবণ আকারে যখন থাকবে তখন তড়িৎ পরিবহন করবে, ঠিক আছে। আচ্ছা, আর ইলেকট্রোলাইটিক যেটা আছে তড়িৎ বিশ্লেষ্য, যেহেতু দ্রবণ আকারে করবে, এই দ্রবণ নিয়ে যখন আমরা পড়ালেখা করব তখন দেখবো এই জায়গায় ফ্যারাডের সূত্র প্রযোজ্য। আর ইলেকট্রোলাইটিক একটু পরেই তুমি পড়বা, যে আমরা একটু পরেই পড়বো যে আমাদের হচ্ছে যারা ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, সেখানে আমরা একটু পরে ওহমের সূত্র অ্যাপ্লাই করব, তুমি একটু পরেই দেখবা। আচ্ছা, আরো কিছু আছে যে এখানে আছে হচ্ছে উদাহরণের মধ্যে দেখো যে আমাদের সকল ধাতুগুলো আছে, স্পেশাল ভাবে একটা রূপভেদ আছে গ্রাফাইট, আর এখানে উদাহরণের মধ্যে আছে আয়নিক এবং পোলার সকল যৌগগুলো, আমরা বুঝতে পারতেছি। আর আমাদের এখানে আরো কিছু এক্সাম্পল আছে যেগুলো আমি একটু স্কিপ করছি, সেগুলো তুমি দেখতে পারো, তোমাদের জানার জন্য অ্যাড দেওয়া হয়েছে, বাট না জানলেও অসুবিধা নাই। আমি যেইগুলো তোমাকে গোল গোল করে দাগাই দিতেছি এইগুলোই দিন শেষে তোমার মাথায় থাকবে এবং এইগুলোই তুমি ভালো মতন পরীক্ষায় লিখে আসবা যদি তোমার আসে 2 মার্কের জন্য। তো আমি প্রথম পেজের কয়েকটা জিনিস একটু বলে দিচ্ছি যে আমরা সচরাচর কি জানি, তাপমাত্রা বৃদ্ধি পাইলে কি হয়, আমাদের রোদ বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি পাইলে রোদ বৃদ্ধি পায়, রোদ বৃদ্ধি পাইলে কি হয়, তার পরিবাহিতা কমে যায়। রোদ বৃদ্ধি পাইলে পরিবাহিতা কমে যায়, তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহিতা হ্রাস পায়, এটাই তো স্বাভাবিক ঘটনা। সো এটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে। বাট যখন তুমি এখানে যাবা ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষণের মধ্যে, তখন দেখবা তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহিতা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহিতা বৃদ্ধি পায়, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহিতা বৃদ্ধি পায়, এই হচ্ছে ব্যাপার। সো এখানে কিছু কারণ লেখা আছে, সেগুলো আমরা, এগুলো খুবই সিলি ব্যাপার, এগুলো দেখলেই বুঝতে পারবো। সো এই ছিল আমাদের মোটামুটি পরিবাহী যেই জায়গাটা, সেখানের পড়ালেখাগুলা। এখন আমরা আমাদের সেকেন্ড টপিক, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যগুলোর পরিবাহিতা, অর্থাৎ তারা যখন দ্রবণে থাকবে তখন যে পরিবাহিতাটা অ্যাপ্লাই করব, সেইগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, কিভাবে ভাগ করতে পারি, এটা আমরা পড়বো। সো তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমি জানি এই পেজ দুইটা স্কিপ করে আসছো, এই পেজ দুইটা তোমরা পড়োই নাই, বাট এই পেজ দুইটা হচ্ছে আমরা এখন পড়ালেখা করব, ঠিক আছে। সো এই পেজ দুইটাই যেহেতু তোমরা স্কিপ করে আসছো বা পড়ো নাই, সো এই পেজ দুইটা আমরা এখন পড়ালেখা শুরু করি। চলো, সেটা হচ্ছে আমরা পেজটা নিয়ে নিচ্ছি। ওকে, সো আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পরিবাহিতা। কি পড়বো ভাইয়া? পরিবাহিতা।
সো পরিবাহিতা যেটা বলা হয় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে সংজ্ঞাগুলো একটু খাতায় ঠান্ডা মাথায় লিখতে পারো, বা তুমি যদি ভাইয়ার কথা ভালো মতন বুঝো তুমি নিজেই লিখতে পারবা। পরিবাহিতা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বা কোনো একটা দ্রবণের মধ্য দিয়ে আমাদের যে তড়িৎ প্রবাহিত হওয়ার যে ঘটনা, এটাকেই বলা হয় পরিবাহিতা। ঠিক আছে, পরিবাহিতা মানে কি? রোধটাকে উপেক্ষা করে যতটুকু সে বিদ্যুৎ পরিবহন করতে পারতেছে তাকেই তো আমি পরিবাহিতা বলতেছি। ঠিক আছে, ওকে। সো এখন আমি যে জিনিসটা বলতে পারবো, এই পরিবাহিতাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। পরিবাহিতাকে আমি তিনটা অংশে ভাগ করব। একটাকে আমি বলবো হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, সেকেন্ড যেটা, এটাকে আমি বলবো হচ্ছে মোলার পরিবাহিতা, আর থার্ড যেটা আছে সেটাকে আমি বলবো হচ্ছে তুল্য পরিবাহিতা। সো আমাদের তিনটা অংশে আমি ভাগ করছি, একটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, সেকেন্ড হচ্ছে মোলার পরিবাহিতা, থার্ড হচ্ছে তুল্য পরিবাহিতা। সো এইগুলো নিয়ে তোমরা প্যারা খাও, ঠিক আছে, সমস্যা নাই, ভাইয়া আসি, সব ইজি করে দিব। সো আপেক্ষিক পরিবাহিতাকে আমি প্রকাশ করি হচ্ছে কাপ্পা দ্বারা, এটাকে কি বলা হয়? কাপ্পা। আচ্ছা, মোলার পরিবাহিতাকে আমি প্রকাশ করি ল্যামডা। শিখছো না? ল্যামডার যে একটা ডান্ডি থাকে না, এই যে এরকম বড় একটা ডান্ডিটা কেটে দিবা, কেটে এরকম ল্যামডা দিবা, এটাকে বলা হয় বড় ল্যামডা। মোলারের এম, সো ক্যাপিটাল ল্যামডা। আর তুল্য পরিবাহিতা, এটাও ক্যাপিটাল ল্যামডা, বাট এখানে একটা ই দিয়ে দিবা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি তিনটা ভাগ, আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতা আর তুল্য পরিবাহিতা। এই তিনটা নিয়ে আমরা পড়ালেখা করব। সো এটা পড়ার জন্য তোমাকে একটু ডিটেলসে আসতে হবে। দেখো, ফিজিক্সের টপিক এগুলা, মূলত ফিজিক্সের টপিক, সেমিকন্ডাক্টর বা অন্যান্য জায়গায় চলতরিতে তুমি শিখছো। সো ফিজিক্সে যে জিনিসটা বলা হয় যে কোনো একটা এখানে কি আছে, কোনো একটা তার আছে। সো কোনো একটা তারের এই যে এই প্রান্ত থেকে এই প্রান্তের যে ডিসটেন্স, এটাকে বলা হয় এল, আর এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে বলা হয় এ। তাহলে এই তারের মধ্য দিয়ে যদি আমি ওহমের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে একটা জিনিস আসে, সেটা হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু, এটা হচ্ছে এল ডিভাইডেড বাই এ, এরকম একটা ল আসে। বাট কেমিস্ট্রিতে কি ব্যাপারটা এরকম? কেমিস্ট্রিতে এইরকম ভাবে তুমি চিন্তা করতে পারো, ব্যাপারটা ইজি হয়, বাট কেমিস্ট্রিতে আসলে থাকে তড়িৎ বিশ্লেষ্য একটা দ্রবণ, সেই দ্রবণের আবার থাকে একটা অ্যানোড প্রান্ত, একটা ক্যাথোড প্রান্ত। সো ওই অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বার ওই দ্রবণে ডুবানো থাকে। সো সেই জিনিসটা যদি আমি এখানে তোমাকে একটু ভিজুয়ালাইজ করাই, তাহলে জিনিসটা আসে হচ্ছে এরকম একটা হচ্ছে তড়িৎ কোষ আছে, এই পাশে আছে হচ্ছে আমার অ্যানোড প্রান্ত, এই পাশে আর একটু মোটা করে আমি দিলাম ক্যাথোড প্রান্ত। সো এদিক দিয়ে তোমাকে হচ্ছে ব্যাটারি অ্যাড করা থাকবে। সো এখানে আমি হচ্ছে এই সাইডটা পজিটিভ দিলাম, আর এই সাইডটা আমি হচ্ছে নেগেটিভ দিলাম। যাই হোক, হয়েছে। এখন এইটার কি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে ডোবানো আছে। আচ্ছা, এখন যে ব্যাপারটা হবে, দেখো আমার তড়িৎদ্বার দুইটার মধ্যবর্তী যে ডিসটেন্স, এটাকে তুমি বলবা হচ্ছে কি ভাইয়া? দূরত্বকে বলবা এল, আর এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তড়িৎদ্বারের, এইটাকে বলবা এ। সো এখন এর মধ্য দিয়ে যে রোধটা তুমি পাবা, সেই রোধটা হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। তাহলে এখান থেকে তুমি যদি প্রপোর্শনাল চিহ্ন তুলে দাও, আমরা জানি একটা সমানুপাতিক ধ্রুবক রো পাই, যেটাকে বলা হয় আপেক্ষিক রোধ, সেটা ইকুয়ালস টু এল বাই এ। এখন বুঝতে হবে, আচ্ছা এই জিনিসগুলো কেন শিখতেছি? এই জিনিসগুলো এর জন্যই শিখতেছি। দেখো, পরিবাহিতা কি? পরিবাহিতা মানে কতটুকু বিদ্যুৎ পরিবহন সে করতে পারতেছে। তাহলে রোধ কি? কতটুকু বাধা দিচ্ছে, বাধা দেওয়া হচ্ছে রোধ, আর কতটুকু বিদ্যুৎ পরিবহন ওই বাধাকে অতিক্রম করে করতে পারতেছে, সেটা পরিবাহিতা। তার মানে পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি। তার মানে এখানে একটু জিনিসটা তুমি দেখে নাও, পরিবাহিতা কি? রোধের বিপরীত রাশি, রোধের বিপরীত রাশি। তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞাসা করি ভাই আপেক্ষিক পরিবাহিতা কি, তাহলে বলে ভালো হয় যারা ক্লাস করতেছো ভিডিওটা পজ করো, আপেক্ষিক পরিবাহিতা কি? পরিবাহিতা যদি রোধের বিপরীত রাশি হয়, তাহলে আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক রোধের বিপরীত রাশি। তাহলে আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে আপেক্ষিক রোধ এর বিপরীত রাশি। আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। আপেক্ষিক পরিবাহিতা কি? আপেক্ষিক রোধের বিপরীত রাশি। আর পরিবাহিতা কি? রোধের বিপরীত রাশি।
ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। সো এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইকুয়ালস টু কি হবে? আমি যদি এখন তোমাকে পুরো জিনিসটা সামারাইজ করে দিই, তাহলে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইকুয়ালস টু কি হবে? আমরা যদি 1 নম্বরে যাই, আপেক্ষিক পরিবাহিতা, তাই না? আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইকুয়াল টু, এখান থেকে তুমি যে আপেক্ষিক রোধটা বের করবে, আপেক্ষিক রোধ রো ইকুয়ালস টু কি? আপেক্ষিক রোধ রো ইকুয়ালস টু কি আসবে? আর এ ডিভাইডেড বাই এল। এই রোধের আপেক্ষিক রোধকে উল্টাই দিলে আপেক্ষিক পরিবাহিতা পাবা। তাহলে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইকুয়ালস টু 1 বাই রো। তাহলে এখান থেকে তুমি যদি দেখো 1 ডিভাইডেড বাই আর এ বাই এল, আর এ বাই এল, তাহলে এল উপরে চলে যাবে, তাহলে এল ডিভাইডেড বাই এ ইন্টু 1 বাই আর, এরকম আমি লিখলাম একটা রিজনে। তাহলে কাপ্পা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? কাপ্পা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে হচ্ছে এইটা, কাপ্পা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে হচ্ছে এইটা, এই কাপ্পা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে হচ্ছে এইটা। সো এইখানে তুমি যদি একটু খেয়াল করো, এল বাই এ ইন্টু 1 বাই আর, বা 1 বাই আর ইন্টু এল বাই এ, এরকম লেখার রিজন কি? এল বাই এ কে আলাদা লেখা হয়েছে, এর রিজনটা হচ্ছে ভাইয়া তুমি একটু যদি খেয়াল করো, এখানে এল যেটা ছিল, এই এল ছিল হচ্ছে দুইটা তড়িৎদ্বারের মধ্যবর্তী ডিস্টেন্স, এটা একটা ফিক্সড ভ্যালু। আবার এ যেটা ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তুমি যখন শুরুতে এটা নিবা, এই এটাও কনস্ট্যান্ট থাকবে। সো এই দুইটার অনুপাতকে বলা হয় এল বাই এ, এই দুইটার অনুপাতকে বলা হয় ভাই একটা ফিক্সড ভ্যালু, বা এটাকে বলা হয় কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট। কোষ ধ্রুবক বা সেল কনস্ট্যান্ট, এটাকে বলা হয় কোষ ধ্রুবক বা সেলস কনস্ট্যান্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন এখান থেকে সূত্র পেয়ে গেছো। সেকেন্ড যে জিনিসটা তোমাকে এখানে ফেস করা লাগবে সেটা হচ্ছে এটার ইউনিট কি। এটার ইউনিট যদি বের করো, কয়েকটা জিনিস মাথায় রাখবা, যে এখানে যে এল দূরত্ব, এটা তোমার এলটাকে ধরতে হবে, দূরত্বকে সেন্টিমিটারে নিবা। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, মানে জিনিসটা দ্বারা হচ্ছে স্কোয়ার সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি যদি কাপ্পার ইউনিটটা বের করো, উপরে আসতেছে সেন্টিমিটার, নিচে আসতেছে সেন্টিমিটার স্কোয়ার, আর এটা 1 বাই আর, আর মানে কি? রোধ, রোধের ইউনিট কি? ওহম। তাহলে এটা আসতেছে হচ্ছে 1 বাই ওহম। তাহলে আলটিমেটলি এটা আসতেছে কাটাকাটি করলে পার ওহম, পার ওহম, আর উপরে সেন্টিমিটার, নিচে দুইটা ছিল উপরে একটা ছিল, তাহলে আলটিমেটলি নিচে থাকে হচ্ছে একটা, উপরে চলে গেলে পার ওহম পার সেন্টিমিটার, এটা একটা ইউনিট। আচ্ছা, এই ইউনিটটাকে নিয়ে অনেকভাবে খেলা যায়। কিভাবে? এটাকে কিন্তু পার ওহমকে, ওহম চিহ্ন কিন্তু এটাও লেখা যায়। এখন তুমি এটাকে ইচ্ছা করলে লিখতে পারো, আচ্ছা ভাইয়া ওহম যেটা আছে পরিবাহ, এটা কি? ওহম মানে হচ্ছে রোধের বিপরীত, ওহম মানে কি হচ্ছে রোধ, রোধের বিপরীত রাশি কি? রাশি কি? পরিবাহিতা। রোধের বিপরীত রাশি কি? পরিবাহিতা। এই যে পরিবাহিতা, এটার একক কি জানো? এটার একক হচ্ছে এসআই ইউনিটে, এসআই ইউনিটে এটার একক হচ্ছে সিমেন্স, এসআই ইউনিটে এটার একক হচ্ছে সিমেন্স, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে এসআই ইউনিটে এটার একক হচ্ছে সিমেন্স। তাহলে এইটাকে আমি পার ওহমকে লিখে ফেলতে পারি একত্রে, এটার বিপরীত রাশি সিমেন্স পার সেন্টিমিটারের জায়গায় কি হয়ে যাবে? মিটার। কারণ এটা হচ্ছে তখন কি হয়ে যাবে? এসআই ইউনিটে চলে যাবে। এসআই ইউনিটে কি হবে? সিমেন্স পার মিটার। ওকে, এখন এখান থেকে আমি ইচ্ছা করলে এই জিনিসটা ওহম পার সেন্টিমিটার, যেটা এটাকে ওহমকে কি উল্টায় লিখলে কি লেখা যায়? এম এইসো মোহ পার সেন্টিমিটার, এটাও লেখা যায়। এখন ইনভার্স কেন দিলেন না? উল্টাই তো লিখছেন। আবার তুমি এই যে যেই ওহমটা আছে, এই ওহমের চিহ্নটা যদি এভাবে উল্টায় লিখো, দেখো তো লেখা যায় না? সো এরকম ভাবেও কিন্তু অনেকভাবে ঘোরায় পেঁচায় আসতে পারে। সো তোমরা এই জায়গাটা একটু সতর্ক থাকো, ভাইয়া একদম তোমাকে ডিটেলসে পড়াই দিলাম। ওকে, সো আমাদের তাহলে আপেক্ষিক পরিবাহিতা শেষ। আপেক্ষিক পরিবাহিতার পরে তুমি যেই অংশটা এখানে দেখতে পারো সেটা হচ্ছে ভাইয়া মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতা 2 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোলার পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতার পরে আমি 2 নাম্বার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভাইয়া কি? আমার মোলার পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতার পরে যে অংশটা আমি দেখবো সেটা কি? আমার মোলার পরিবাহিতা। সো মোলার পরিবাহিতার প্রকাশ তো আমি অলরেডি দেখাই দিয়েছি, সেটা হচ্ছে এরকম এম। সেটা কি? এই যে এইটা। সো মোলার পরিবাহিতার ক্ষেত্রে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, তুমি আপেক্ষিক পরিবাহিতা এত কষ্ট করে শিখছো, আপেক্ষিক পরিবাহিতার সাথেই কিছু কিছু রাশি জাস্ট যোগ এখানে অ্যাড হবে। সো মোলার পরিবাহিতা সমান হবে কাপ্পা ইন্টু
সি কাপ্পা ইন্টু এখানে লেখা যায়, দাঁড়াও, কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই সি, এখানে একটা সেন্টিমিটার কিউব সবার সাথে মাল্টিপ্লাই থাকবে। সো এটা হবে মোলার পরিবাহিতা, ঠিক আছে। সো এই হচ্ছে মোলার পরিবাহিতা। আর তুল্য পরিবাহিতাটাও সাথে নিচ দিয়ে একটু দেখাই দিই। তুল্য পরিবাহিতাটা কি হবে? তুল্য পরিবাহিতাও সেম ভাইয়া, দেখো সেম জিনিসই হবে। তুল্য পরিবাহিতাকে লেখা হয় কাপ্পা সরি ক্যাপিটাল ল্যামডা ই। সো এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই যে তুমি কাপ্পা এত কষ্ট করে শিখছো, কাপ্পাটা সেম রাখবা ইন্টু 1000 ডিভাইডেড বাই কি শিখছো? সি। জাস্ট এখানে তুল্য সংখ্যা বলে একটা টার্ম শিখছো না, ওই জন্য একটা ই দ্বারা মাল্টিপ্লাই করবে, এখানেও সেন্টিমিটার কিউব। সো এগুলোর ক্ষেত্রেও যদি তুমি ইউনিটগুলো একটু হিসাব করো, সূত্র আর ইউনিট কাজে লাগবে। দেখবে হাজারিন আক্সারের বইয়ে কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য করবা। ডান এই টপিকটা। ওকে, সো কাপ্পার ইউনিটটা কি ছিল? কাপ্পার ইউনিটটা ছিল পার ওহম পার সেন্টিমিটার। বসাই দাও, পার ওহম পার সেন্টিমিটার বসাই দিলাম। ওকে, পার ওহম পার সেন্টিমিটার বসাই দিছি। আর বাকিটা হিসাব করো, বাকিটা কি আছে? সেন্টিমিটার কিউব এখানে রাখলাম, আর নিচে আছে হচ্ছে, এখানে এটা আসলে ঘনমাত্রা মোল পার লিটারে বোঝানো হয়, বাট এই জিনিসটা বোঝাচ্ছে 1 মোল পরিমাণ পদার্থ, 1 মোল পরিমাণ দ্রবণ না হচ্ছে। সো এখানে তুমি এটা নিচে মোল, তাহলে মোলটাকে উপরে নিয়ে গেলে মোল ইনভার্স, এরকম একটা টপিক আসে। আচ্ছা, তো এখন আমাদের যে জিনিসটা করা লাগবে এখান থেকে হচ্ছে দেখো কি জিনিসটা দাঁড়ায়, পার ওহম সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স, এই হচ্ছে তোমার ইউনিটটা অ্যাট লাস্ট দাঁড়ায়। সো এইটা হবে তোমার হচ্ছে মোলার পরিবাহিতার ইউনিট। আচ্ছা, তুল্য পরিবাহিতার ইউনিট কেমনে বের করবা? তুল্য পরিবাহিতার ইউনিটের ক্ষেত্রেও দেখো সেম জিনিসটাই তো, এখানে হচ্ছে পার ওহম পার সেন্টিমিটার, আর এখানে আছে সেন্টিমিটার কিউব, আর এখানে আছে হচ্ছে নিচে সি ইন্টু ই। আচ্ছা, সি ইন্টু ই যেটা আছে, এটাকে সি দ্বারা প্রকাশ না করে তুমি মোলারের, এখানে আমি আবার বলে দিচ্ছি, তুমি এটাকে সি দ্বারা প্রকাশ না করে তুমি কিন্তু এটাকে এম দ্বারাও প্রকাশ করতে পারো, এটা তোমার ইচ্ছা। বইয়ে থাকতে পারে, সূত্রে এমসিকিউ আসতে পারে সি এর জায়গায় এম, কনফিউজ হওয়ার কিছু নাই। এখানে জাস্ট পার্থক্যটা কি আছে? পার্থক্যটা হচ্ছে এখানে জাস্ট একটা ই দ্বারা নিচে ভাগ আছে। সো এই যে ই দ্বারা ভাগ আছে, ই মানে কি? গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্য ভর নামে একটা টপিক শিখছো না, তুল্য ভর, এই তুল্য ভরের জিনিসটা এখানে চলে আসবে। সো নিচে থাকবে তাহলে গ্রাম ইকুইভি, তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে এই জিনিসটা আসবে গ্রাম ইকুইভি ইনভার্স। তো আমি এটাকে আর একটু সুন্দরভাবে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এখানে কি ছিল ভাইয়া? সেন্টিমিটার, তাহলে এটাকে একদম যদি তুমি পারফেক্টলি লেখো তাহলে পার ওহম সেন্টিমিটার স্কয়ার গ্রাম ই কিউ ভি, এটার হচ্ছে ইনভার্স। তো এই হচ্ছে তোমার মোটামুটি এখানকার ব্যাপারটা। তাহলে আমরা আপেক্ষিক পরিবাহিতা শিখছি, এটা হচ্ছে আমার আপেক্ষিক পরিবাহিতা, এটা হচ্ছে মোলার পরিবাহিতা, এটা হচ্ছে তুল্য পরিবাহিতা। সবগুলো সূত্র শিখছো, সবগুলোর ইউনিট শিখছো, এমসিকিউ ইনশাল্লাহ পারবা। এখন তোমার কাজ হচ্ছে এগুলোর ডেফিনেশন নিজে থেকে পারা। তুমি যদি সূত্র পারো, তুমি যদি ইউনিট পারো, এরপরেও যদি তুমি ডেফিনেশন না পারো, দ্যাটস মিন তোমার কেমিস্ট্রিতে বলো আর ফিজিক্সে বলো খুবই ভালো ঘাটতি আছে। তুমি এইগুলো পারার পরে তোমার ডেফিনেশন নিজের মতো বানায় লিখতে শিখতে হবে। দেখো আপেক্ষিক পরিবাহিতাকে কি বলবা, দেখো এখানে তুমি ফিগারটাও জানো। দেখো কোনো একটা তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে দুটা তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব যদি এল সেন্টিমিটার হয় এবং তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে তার মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তাকে বলা হয় পরিবাহিতা। পরিবাহিতার বিপরীত রাশিকে বলা হয় কি? পরিবাহিতার বিপরীত রাশি বা রোধ বলা হয়। সো এখানে জাস্ট বলবা রোধ হচ্ছে তোমার তড়িৎ পরিবহন করতে বাধা দেয়। তাহলে এখানে আপেক্ষিক রোধ যেটা আছে সেটার বিপরীত রাশিকে আমার আপেক্ষিক পরিবাহিতা বলে। সো তোমার কথা হবে এরকম যে এখানে কথা হবে এরকম, কোনো একটা তড়িৎ বিশ্লেষণ মধ্য দিয়ে দুটা তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব যদি এল হয় তাহলে, এবং তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হয়, তাহলে তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যে বাধা পাবো সেটাকে বলবো আমি হচ্ছে রোধ। এই রোধের বিপরীত রাশিকে কি বলা হয়? পরিবাহিতা। আর আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে আমরা কি বলবো? আপেক্ষিক পরিবাহিতা। সো নিজের মতো লিখতে পারতে হবে, ঠিক আছে? তুমি এখান থেকেও তুমি জিনিসটা বুঝে লিখতে পারো। আচ্ছা, মোলার পরিবাহিতার ক্ষেত্রে কি হবে? যেই সংজ্ঞাটা দিলা সেটাই তোমার মূলত হবে। এখানে জাস্ট এরকম বলতে হবে, মোলার পরিবাহিতার ক্ষেত্রে বলবা 1 মোল পরিমাণ দ্রবণ তুমি যদি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নাও, 1 মোল পরিমাণ দ্রবণ, তো মোলার পরিবাহিতায় কি হবে? 1 মোল পরিমাণ দ্রবণ তুমি যদি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নাও, তখন এর মধ্য দিয়ে তুমি যেই পরিবাহিতাটা পাবা তাকে মোলার পরিবাহিতা বলবো। 1 মোল পরিমাণ পদার্থ
কোনো একটা তড়িৎ বিশ্লেষের মধ্যে নিলাম, দুটা তড়িৎদ্বার যদি এল সেন্টিমিটার দূরত্বে থাকে, তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, তবে সেই দ্রবণে বা তড়িৎ বিশ্লেষের মধ্যে যে পরিবাহিতা আমি পাবো তাকে মোলার পরিবাহিতা বলবো। ওকে, তুল্য পরিবাহিতা কি? তুল্য পরিবাহিতার ক্ষেত্রে তুমি যে পরিমাণ দ্রবণ নিবা সেটাকে বলা হবে 1 গ্রাম তুল্যভর পরিমাণ দ্রব্য। 1 গ্রাম তুল্যভর, 1 গ্রাম তুল্যভর পরিমাণ দ্রবণ তুমি যদি কোনো একটা তড়িৎ বিশ্লেষের মধ্যে নাও, তারা যদি তড়িৎদ্বার দুটার মধ্যবর্তী দূরত্ব এল সেন্টিমিটার হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হয়, তাহলে তাদের মধ্য দিয়ে যে পরিবাহিতাটা তুমি পাবা, মানে যতটুকু বিদ্যুৎ পরিবহন হবে তাকে আমরা বলবো তুল্য পরিবাহিতা। ক্লিয়ার ব্যাপারটা? সো একদম ভেঙে ভেঙে ডিটেলসে তোমাদের প্রথম দুইটা টপিক আমি করাই দিলাম। তাহলে আমাদের প্রথম দুইটা যে টপিক ছিল সেটা হচ্ছে, এক হচ্ছে পরিবাহী, দুই হচ্ছে পরিবাহিতা। সো দুইটা টপিক আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ ডান হয়ে গেল। আমরা এরপরে যে টপিকটায় চলে যাব সেটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষক তড়িৎ রাসায়নিক কোষ। এই কোষ দুটা নিয়ে হালকা পাতলা পড়ালেখা করে দুইটার একটু পার্থক্য জেনে শুনে আমরা মূলত আমাদের মূল যে চ্যাপ্টারের বেসিক পার্ট সেটাই চলে যাব। সো ভাইরা, আমরা আমাদের সেকেন্ড পার্ট যেটা আছে না, সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক সারি যেটাকে বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ, এটাকে এভাবে বলা যায়, বা ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। এই পার্টটা পড়বো, এবং এই পার্টটা যে কতটা ইম্পর্টেন্ট এর উপর বেস করে তুমি বিভিন্ন যে কোষগুলো শিখবা, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, এইগুলোর মধ্যে কে অ্যানোডে যাবে কে ক্যাথোডে যাবে, এই অংশগুলো তুমি কাভার আপ করতে পারবা। সো চলো আমরা সেই পার্টটা দেখে নিচ্ছি। আমাদের সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারি বলা হয় এটাকে, বা তড়িৎ রাসায়নিক সিরিজ। সো এই সিরিজে আমাদের একটা ছন্দ দিয়ে আমরা মনে রাখবো, জিনিসটা অনেক বড় একটা সারি, তোমার জন্য ছন্দ দিয়ে সিরিয়ালি পরপর মনে রাখা লাগবে, নাহলে তুমি কিন্তু এখানে ধরা খেয়ে যেতে পারো, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে এরকম, দেখো আমি যদি এখান থেকে শুরু করি, আটবে না হয়তো, লিকে বাকানা ম্যাগাইভার এলো যেন বিমান করে ফিরে ক্যাডবেরি কোক নিয়ে, ঠিক আছে? লিকে বাকানা ম্যাগাইভার এলো যেন বিমান করে ফিরে ক্যাডবেরি কোক নিয়ে, সোনা পাবে হাই, এই পর্যন্ত আটলো আর কি। এর নিচে আর কি, নিচের অংশটা আমি এদিকে লিখতেছি, সোনা পাবে হাই কাপুরুষ হাবলু আজি পিটাবে আমায়, ঠিক আছে? এই হচ্ছে তোমার মোটামুটি ছন্দটা। লিকে বাকানা ম্যাগাইভার এলো যেন বিমান করে ফিরে ক্যাডবেরি কোক নিয়ে, সোনা পাবে হাই কাপুরুষ হাবলু আজি পিটাবে আমায়। সো এই ছন্দটা থেকে আমি কিভাবে মনে রাখতে পারি সবকিছু একটু দেখো। সো এখানে মনে রাখা যায় হচ্ছে লিতে হচ্ছে লিথিয়াম, কেতে হচ্ছে কি ভাইয়া পটাশিয়াম, বাতে হচ্ছে বেরিয়াম, কাতে হচ্ছে ক্যালসিয়াম, নাতে হচ্ছে সোডিয়াম, ম্যাগাইভার হচ্ছে এমজি, এলোতে অ্যালুমিনিয়াম, জ্যানোতে হচ্ছে জিঙ্ক, বিমান এমনি ছন্দ মেলানোর জন্য দেওয়া হয়েছে, কোরে হচ্ছে ক্রোমিয়াম, ফিরে হচ্ছে আয়রন, ক্যাডবেরি হচ্ছে ক্যাডমিয়াম, কোক হচ্ছে কোবাল্ট, নিয়ে হচ্ছে নিকেল, সোনা হচ্ছে এসএন টিন, এটা কিন্তু সোনা মানে টিন বোঝানো হচ্ছে, পাবে হচ্ছে লেড, হাইতে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? কাপুরুষ কপার, হাবলু হচ্ছে এইচজি, আজি হচ্ছে সিলভার, পিটাবে হচ্ছে প্লাটিনাম, আর আমায় হচ্ছে অরাম, এটাই হচ্ছে সেই সোনা, ঠিক আছে? আচ্ছা, মানে হচ্ছে স্বর্ণ। সো এই হচ্ছে তোমার ধাতুর সক্রিয়তা সিরিজ বলা হয় এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? ধাতুর সক্রিয়তা সিরিজ। সো এই ধাতুর সক্রিয়তা সিরিজটা কি বোঝায় আসলে? তুমি যত এই ধাতুর সক্রিয়তা সিরিজের উপর থেকে নিচের দিকে যাবা, যত উপর থেকে নিচের দিকে যাবা তত ধাতুর সক্রিয়তা হচ্ছে কমে। কি হয় ভাইয়া? ধাতুর সক্রিয়তা তত কমে যায়, ধাতুর সক্রিয়তা তত কমে যায়। তুমি যত উপর থেকে নিচের দিকে যাবা তত ধাতুর সক্রিয়তা কি হবে ভাইয়া? কমে যাবে, ধাতুর সক্রিয়তা কমে যায়। তো এই কথাটা লিখে নাও, তত ধাতুর সক্রিয়তা কি হয়? কমে, সক্রিয়তা কমে।
ধাতুর সক্রিয়তা কি হয় তত কমে যায়। তার মানে উপরে যে আছে সে বেশি সক্রিয় ধাতু, নিচে যে আছে সে কম সক্রিয় ধাতু। সো আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি কয়েকটা অপশন দিয়ে যে নিচের কোনটি সবচেয়ে কম সক্রিয় ধাতু, সো তুমি যেটা নিচে আছে সেটা সবচেয়ে কম সক্রিয়, যেটা উপরে আছে সেটা সবচেয়ে বেশি সক্রিয়। ওকে, এখন আসো এখানে একটা ডিভাইডেশন রুল আমি খাটাবো বা ডিভাইড করব দুইটা অংশে এই শাড়িটাকে। কার মাধ্যমে? এখানে দেখো একটা জিনিস আছে, সে হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনের উপরে যারা আছে একরকম বৈশিষ্ট্য আমি ভাগ করব, নিচে যারা আছে তাদেরকে আমি আরেকটা ক্যাটাগরিতে ভাগ করব। সো হাইড্রোজেনের জারণ বা বিজারণ বিভব, তোমরা জারণ বিজারণ থার্ড চ্যাপ্টারে শিখছো পরিমাণগত রসায়ন, সো ওখান থেকে জারণ বিজারণ বিভব সম্পর্কিত জিনিসগুলো এখানে দেখবা। সো হাইড্রোজেনের জারণ বা বিজারণ বিভব যেটা, এটা হচ্ছে 0.00 ভোল্ট ধরা হয়। সো এই হাইড্রোজেনের উপরে যারা আছে তারা একরকম নেচার দেখায়, নিচে যারা আছে তারা আর একরকম নেচার দেখায়। সো আমি হাইড্রোজেনের মাধ্যমে দুইটা অংশে একে ভাগ করলাম। এখন হাইড্রোজেনের উপরে যারা আছে, দেখো কেউ যদি তোমার মাথার উপরে থাকে তাকে অবশ্যই রেসপেক্ট দিতে হবে। সো হাইড্রোজেনের উপরে যারা আছে তারা হাইড্রোজেনকে যে কোনোভাবে প্রতিস্থাপন করতে পারে, যারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, যারা হাইড্রোজেনকে কি করতে পারে? প্রতিস্থাপন করতে পারে। সো হাইড্রোজেনের উপর পর্যন্ত যারা আছে, এই যে উপর পর্যন্ত কারা আছে? উপর পর্যন্ত আছে হচ্ছে লেড থেকে লিথিয়াম পর্যন্ত যে অংশটা, লেড থেকে লিথিয়াম পর্যন্ত যে অংশটা, এই অংশটা হচ্ছে অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। কি বললাম? লেড থেকে আমার লিথিয়াম পর্যন্ত যে অংশটা, এরা হচ্ছে অ্যাসিড থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে। কোথা থেকে কোথা? লেড থেকে, এই যে লিথিয়াম থেকে লেড পর্যন্ত উপরে আছে যারা, তাহলে এই পর্যন্ত কি করতে পারবে? আমি এখানে লিখে দিচ্ছি, এরা কি করতে পারবে? অ্যাসিড থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে, হাইড্রোজেনকে রিপ্লেস মানে বের করে দিতে পারবে, এরকম ক্ষমতা রাখে। আচ্ছা, এক্সাম্পল দিব, অসুবিধা নাই। আচ্ছা, এবার আসো আমি যদি এতটুকু বুঝি, এবার আমি যদি আরেকটু দিই, ক্যাডমিয়াম থেকে হাইড্রোজেনের উপরে বাট ক্যাডমিয়াম থেকে লিথিয়াম পর্যন্ত যারা আছে এদের ক্ষমতা কি আছে? এদের ক্ষমতা আছে হচ্ছে, এদের ক্ষমতা কি আছে? এই ক্যাডমিয়াম পর্যন্ত যারা আছে এদের ক্ষমতা হচ্ছে যে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে, এরাও পারবে, বাট এরা হচ্ছে পানি যখন লিকুইড অবস্থায় থাকবে, গ্যাস অবস্থায় থাকবে, স্টিম আকারে থাকবে, তখন এই স্টিম অংশ থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে। তাহলে এখানে বলবো হচ্ছে স্টিম কথা দ্বারা কি বোঝাচ্ছে? H2O যখন গ্যাসিয়াস কন্ডিশনে থাকবে সেখান থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন বা রিপ্লেস করতে পারবে। এই যে এই পর্যন্তের মাঝে যারা আছে ক্যাডমিয়াম পর্যন্ত তারা। এইবার আসো আমি যদি আরেকটা পোরশন তোমাকে দেখাই, সেটা হচ্ছে এই লিথিয়াম থেকে হচ্ছে সোডিয়াম পর্যন্ত, ঠিক আছে? এই লিথিয়াম থেকে শুরু করে কি পর্যন্ত? সোডিয়াম পর্যন্ত। এরা কি করতে পারবে ভাইয়া? এরা হচ্ছে পানিতে তো হাইড্রোজেন আছে, সো পানি যখন লিকুইড অবস্থায় থাকবে সেখান থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে। সো এরা কি করতে পারবে? এরা পারবে হচ্ছে, আমি এই যে এই অংশটা এখানে যদি এভাবে দেখাই, যে এটা যখন H2O লিকুইড অবস্থায় থাকবে সেখান থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে এই অংশটা। তাহলে আমি বুঝতে পারলাম আমার হাইড্রোজেনের উপরে যারা আছে তাদের ক্ষমতা আছে হাইড্রোজেনকে রিপ্লেস করা। এখন হাইড্রোজেনের একদম উপরের থেকে এই উপর পর্যন্ত যারা আছে তারা হচ্ছে অ্যাসিড থেকে H কে রিপ্লেস করতে পারবে। অ্যাসিড কি ধরে নিলাম? অ্যাসিড আকারে আছে HCl, তাহলে এই HCl থেকে হাইড্রোজেনকে সে রিপ্লেস করে ফেলতে পারবে। ওকে, এরপরে আসো আমাদের স্টিম যেটা আছে সেটা তো বুঝলাম। H2O যখন গ্যাস অবস্থায় থাকবে সেই স্টিম থেকে হাইড্রোজেনকে রিপ্লেস কে করতে পারবে? লিথিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত। আর যখন H2O লিকুইড অবস্থায় থাকবে সেই লিকুইড থেকে হাইড্রোজেনকে রিপ্লেস কে করতে পারবে? আমাদের হচ্ছে এই যে লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত অংশগুলা। সো আমি যদি একটা করে প্রতিটার এক্সাম্পল দিয়ে দিই, দ্যাটস উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। আমরা তাহলে একটা এক্সাম্পল করে দিই, তোমার জন্য আমি ব্যাপারটা ইজি করে দিচ্ছি। সো আমি ধরো প্রথমটার এক্সাম্পল দিলাম হচ্ছে টিন আর HCl, ঠিক আছে? আমি প্রথমটার এক্সাম্পল দিচ্ছি হচ্ছে, প্রথমটা কোন কালি দিয়ে লিখছেন সেটা দিয়ে লিখি, টিন আর HCl। সো এখানে আমি দিলাম টিন প্লাস HCl, তাহলে এখানে রিয়াকশন করলে কি হবে ভাই? দেখো তো HCl হচ্ছে অ্যাসিড আর টিন কিন্তু বেশ উপরে আছে, যে কই আছে টিন? কই আছে? এই যে লেডের উপরে টিন আছে। তো টিন প্লাস HCl দিলে H বের হয়ে যাবে, তাহলে এটা হবে টিন ক্লোরাইড প্লাস এখান থেকে আমাদের কি হচ্ছে ভাইয়া? হাইড্রোজেন গ্যাসটা এভাবে
বের হয়ে চলে গেল। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম এক্সাম্পল। সেকেন্ড কি বলছে? স্টিম। সো আমাদের সেকেন্ড কি বলছে? স্টিম যখন থাকবে সেখান থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করতে এর মাঝের অংশ। সো আমি ধর জিঙ্ক নিলাম, সো আমি এখান থেকে জিঙ্ক নিলাম আর এখানে পানি দিয়ে বিক্রিয়া করাইলাম, তাহলে কি হবে? এই হাইড্রোজেনকে সে রিপ্লেস করবে, রিপ্লেস করলে কি হবে? জিঙ্ক অক্সাইড, আর এখানে হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে। আর আরেকটা কি আছে? ধরো ভাইয়া এখানে পানি হচ্ছে লিকুইড অবস্থায় যখন আছে, ধরো লিথিয়াম নিলাম, লিথিয়াম পানি লিকুইড অবস্থার সাথে রিয়াকশন দিল, তাহলে এখানে হবে লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন আলাদা হয়ে গেল। সো আশা করি বুঝতে পারছো জিনিসগুলো। এই জিনিসগুলো এমসিকিউ এর জন্য সুপার ইম্পর্টেন্ট ভাইয়া, এগুলো আমরা মাস্ট মাথায় রাখবো। ওকে, এখন আসো হাইড্রোজেনের নিচে যারা আছে তারা কি রিপ্লেস করতে পারবে কোনোভাবে? হাইড্রোজেনের নিচে যে আছে সে কিন্তু কখনোই হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে না, কারণ অলরেডি হাইড্রোজেনের নিচে এর ক্ষমতা নাই যে নিচের কেউ এসে উপরের কাউকে রিপ্লেস করা। ঠিক আছে, যেমন হাইড্রোজেন এদের কাউকে রিপ্লেস করতে পারবে না, তেমন হাইড্রোজেনের নিচে যারা আছে এরা হাইড্রোজেনকেও রিপ্লেস করতে পারবে না। সো এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় আমরা চিন্তা করব। আমরা আশা করি বুঝতে পারছি। এই যে ছন্দটা আমি তোমাকে দিছি, এই ছন্দটা কাজে লাগিয়ে তোমাকে এইগুলোর ধাতুর সক্রিয়তা সিরিজ যেমন শিখছো, ঠিক সেম ভাবে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ শেখা লাগবে, কারণ ধাতুর সক্রিয়তা সিরিজ আর ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ পুরোপুরি উল্টা। আমি যখন এই কথাটা বললাম তখন তোমাকে বুঝতে হবে যে আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজে আমি যত উপর থেকে নিচে যাবো আমার সক্রিয়তা কি হয় ভাইয়া? কমে। আর তাহলে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজে তুমি যত উপর থেকে নিচে যাবা তত সক্রিয়তা কি হবে? বাড়বে। তাহলে ধাতুর সক্রিয়তা সিরিজে উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কমে, বাট ক্যাটায়নের সক্রিয়তা সিরিজে উপর থেকে নিচে গেলে সক্রিয়তা বাড়বে। সো আমরা কয়েকটা জিনিস আর একটু ঠান্ডা মাথায় চিন্তা করব, ক্যাটায়নের সক্রিয়তা সিরিজে আমরা আসবো, অসুবিধা নাই। সো আমরা একটু জিনিসটা এইভাবে চিন্তা করতে পারি, আচ্ছা যে ভাইয়া আমাদের একটা কোষ যদি আমি এখানে চিন্তা করি, একটা কোষের এখানে থাকে হচ্ছে একটা তড়িৎদ্বার, এ পাশে থাকে আর একটা তড়িৎদ্বার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন এই কোষের আমরা দুইটা অংশ চিন্তা করি, একটা হচ্ছে অ্যানায়ন আর একটা ধরলাম অ্যানোড। ঠিক আছে, একটা ধরলাম অ্যানায়ন আর একটা ধরলাম অ্যানোড, আর একটা এখানে আমি ধরলাম ক্যাটায়ন আর একটা ধরলাম এখানে ক্যাথোড। সো অ্যানায়নের চার্জ হচ্ছে ভাইয়া নেগেটিভ। সো নেগেটিভ যেই নেগেটিভ অংশ, নেগেটিভ অ্যানায়নের চার্জ নেগেটিভ আর ক্যাটায়নের চার্জ হচ্ছে পজিটিভ। সো নেগেটিভ চার্জ সবসময় পজিটিভ তড়িৎদ্বারের দিকে যাবে, আকৃষ্ট হবে। সো নেগেটিভ চার্জ পজিটিভ তড়িৎদ্বারে যাবে। সো আমি ধরে নিলাম এখানে পজিটিভ তড়িৎদ্বারটা হচ্ছে অ্যানোড, এটা অ্যানোডের দিকে আকৃষ্ট হয়। আর ক্যাটায়ন যেটা সেটা হচ্ছে পজিটিভ চার্জ। সো পজিটিভ চার্জ সবসময় কি নেগেটিভ চার্জের দিকে আকৃষ্ট হয়। ধরে নিলাম আমার ক্যাথোড যেটা এটা নেগেটিভ ছিল, তাই ক্যাটায়ন ক্যাথোডে হচ্ছে আকৃষ্ট হবে। সো এইটা আমি যেটা দিছি অ্যানায়ন নেগেটিভ এটা, আর হচ্ছে অ্যানায়ন নেগেটিভ এটা অ্যানোডে গেছে, ক্যাটায়ন পজিটিভ এটা ক্যাথোডে গেছে, এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষের এক্সাম্পল। বাট যদি এটা তড়িৎ রাসায়নিক কোষ হয়ে যায় জিনিসটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। সো এটা আমাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তার মানে আমাদের কোষ কিন্তু দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর তড়িৎ রাসায়নিক কোষে এই অ্যানায়ন আর অ্যানোডের কাহিনী টোটালি উল্টা হয়ে যাবে। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক কোষে টোটালি উল্টা হয়ে যাবে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে কি হবে? যদি তড়িৎ রাসায়নিক কোষ তুমি এদিকে দাও, তড়িৎ রাসায়নিক কোষ, তাহলে জিনিসটা কিন্তু টোটালি ডিফারেন্ট হয়ে যাবে। তোমরা নিজেরা এখন লেখো, তড়িৎ রাসায়নিক কোষে আমাদের অ্যানায়ন নেগেটিভ আর ক্যাটায়ন পজিটিভ এটা তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে হচ্ছে অ্যানোড আর ক্যাথোড। সো তড়িৎ রাসায়নিক কোষে আমাদের অ্যানোড হয়ে যাবে হচ্ছে নেগেটিভ, অ্যানোড হয়ে যাবে নেগেটিভ, আর ক্যাথোড হয়ে যাবে হচ্ছে পজিটিভ। সো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। তার মানে তুমি অ্যানোড আর ক্যাথোড নিয়ে এটা ভেজালে পড়লা, পজিটিভ ধরবো নাকি নেগেটিভ ধরবো, ঝামেলা। তো এই ঝামেলা এড়ানোর জন্য আমি মনে রাখবো একটা তথ্য, সেটা হচ্ছে কোষের ক্ষেত্রে একটা তথ্য তুমি মাস্ট মনে রাখবা, সেটা হচ্ছে অ্যানোডে অলওয়েজ জারণ হবে। অ্যানোডে কি হবে? জারণ হবে। আর ক্যাথোডে কি হবে ভাইয়া? বিজারণ হবে। এই হচ্ছে তোমার কোষের ক্ষেত্রে যে ধরনের কোষ হয়, সেটা তড়িৎ রাসায়নিক কোষ হোক নাই সেটা তড়িৎ বিশ্লেষ্য কোষ হোক, মনে রাখবা অ্যানোডে জারণ হবে, ক্যাথোডে বিজারণ হবে। সেটা দুইটা কোষেই সেম, ইউনিভার্সাল একটা ল। সো এটা যদি মনে না থাকে তাহলে এভাবে মনে রাখতে পারো যে এজা কে বি, অ্যানোডে জারণ এজা, এই যে অ্যানোডে জারণ আর ক্যাথোডে বিজারণ এজা কে বি।
ঠিক আছে, ক্যাথোডে বিজারণ, ক্যাথোডে বিজারণ। সো অ্যাজ AKB এভাবে মনে রাখতে পারো, বাট এমনি মনে থাকে অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ। ওকে, সো অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ জিনিসটা আমরা কি ক্লিয়ারলি বুঝছি? ক্লিয়ার। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে তড়িৎ রাসায়নিক সারিটা শিখতেছিলাম এই জিনিসটা একটু নিজে না দেখে দেখে লেখার ট্রাই করবো আর একটা পেজে। লিকে বাকানা ম্যাগাইভার এলেম যেন বিমান করে ফিরে, ক্যাডবেরি কোক নিয়ে সোনা পাবে হাই, কাপুরুষ হাবলু আজি পিটাবে আমায়। ওকে, সো আমরা এই জিনিসটা আর ছন্দ লিখবো না, আমরা ওই ছন্দ ধরে ধরে নিজেরা লেখার ট্রাই করব। তাহলে আমরা লিখি লি কে বা কানা ম্যাগাইভার এলেম যেন বিমান করে ফিরে, ক্যাডবেরি কোক নিয়ে, ক্যাডবেরি কোক নিয়ে সোনা পাবে হাই, কাপুরুষ হাবলু আজি পিটাবে আমায়। সো এই জিনিসটাই যদি তুমি পজিটিভ নেগেটিভ সাইন করে দাও সবার মাঝে, ধরো তুমি লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম দিছো, অথবা তুমি এই কাজটা করতে পারো লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস দিছো, পজিটিভ নেগেটিভ পজিটিভ সাইন করে যদি দাও, দ্যাটস মিন এটা কি হয়ে যাবে, ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ। আর আমি একটু আগেই বলে আসছি ধাতুর সক্রিয়তা সিরিজ আর ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ পুরোপুরি উল্টা। সো চলো এটাকে আমরা ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ বানাই ফেলি। ধরো লিথিয়াম প্লাস দিলাম, পটাশিয়াম প্লাস দিলাম, বেরিয়াম 2 প্লাস দিলাম, ক্যালসিয়াম 2 প্লাস, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, জিঙ্ক 2 প্লাস। সো এরকম ভাবে আমি ক্রোমিয়াম 3 প্লাস, আয়রন 2 বা 3 প্লাস, ঠিক আছে। সো এরকম ভাবে যদি আমি চেঞ্জ করি, ধরো প্রত্যেকটাকে আমি এরকম ভাবে পজিটিভ দিয়ে দিছি, তার মানে এটা ধাতুর সক্রিয়তা সিরিজ নাই। এখন তুমি শিখতেছো ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ। ধাতুর সক্রিয়তা সিরিজে কি দেখছিলা, উপর থেকে নিচে গেলে সক্রিয়তা বাড়ে না কমে? উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কমে, কিন্তু ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ আর ধাতুর সক্রিয়তা সিরিজ উল্টা। মানে ধাতুর সক্রিয়তা সিরিজে উপর থেকে নিচে গেলে সক্রিয়তা উল্টা বাড়ে। তার মানে এখন তুমি বলবা ক্যাটায়নের সক্রিয়তা, সরি উল্টা বললাম মনে হয়, ক্যাটায়নের সক্রিয়তা সিরিজে উপর থেকে নিচে গেলে সক্রিয়তা বাড়ে, আর ধাতুর সক্রিয়তা সিরিজে উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কমে। ওকে, সো এটাও বুঝলাম। এখন তোমাকে আমি কয়েকটা জিনিস দেখাই। জিনিসটা হচ্ছে এরকম, যদি আমাদের ধরো এরকম কোনো তথ্য থাকে, ধরো আমাদের এরকম ভাবে দিছে লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম হয়েছে, যার মান দেওয়া আছে মাইনাস ওয়েট, একটু ওয়েট, -0.304 ভোল্ট। ওকে, এই ভ্যালুটা দেওয়া আছে। আর আমি ওই যে আমার একটা ব্যারিয়ার হাইড্রোজেনকে নিলাম, ধরো হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন দেওয়া আছে, আমরা অলরেডি জেনে আসছি হাইড্রোজেনের জারণ হোক আর বিজারণ হোক তার ভ্যালুটা অলওয়েজ 0.00 ভোল্ট থাকবে, সব জিরো। আর এখান থেকে ধরো আমি সিলভার নিলাম, সো সিলভার প্লাস থেকে এখানে কি হয়েছে, সিলভার হয়েছে, সেটার বিজারণ বিভবটা দেওয়া আছে 0.80 ভোল্ট এবং এটা পজিটিভ। তুমি যদি খেয়াল করো প্রথম কথা, এই যে ভ্যালুগুলো আমি তিনটা নিয়ে টান দিয়ে দেখাইলাম, এটা কি জারণ বিভব না বিজারণ বিভব? খেয়াল করো তো, জারণ বিভব না বিজারণ বিভব? তুমি খেয়াল করো এখানে লিথিয়াম +1 ছিল, এখানে এসে লিথিয়াম 0 হয়েছে, জারণ মান কি কমছে? জারণ মান যদি কমে যায় দ্যাটস মিন এইগুলোকে তুমি বলবা হচ্ছে বিজারণ বিভব। বিজারণ মানে কি, ইলেকট্রন ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দিলে বিজারণ মানে কি, সরি বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে তার জারণ মান কমে যাবে। দেখো 1 থেকে 0 হয়েছে, তার মানে এটা বিজারণ বিভব। সেম তুমি এখানে হাইড্রোজেন 1 থেকে 0 হয়েছে, এটাও বিজারণ বিভব। এটা সিলভার 1 থেকে 0 হয়েছে, এটাও বিজারণ বিভব। তুমি কি একটা বিষয় খেয়াল করতেছো, তুমি যত উপর থেকে নিচে যাচ্ছ বিজারণ বিভব মাইনাস থেকে হাইড্রোজেনের পরে যে পজিটিভ হয়ে গেছে, হাইড্রোজেনের উপরে যারা আছে সবাই নেগেটিভ, এখানে যত বিজারণ বিভব আছে সব নেগেটিভ পাবা, সব নেগেটিভ পাবা। এই এর আগ পর্যন্ত তুমি কি পাবা, নেগেটিভ ভ্যালু পাবা। যেই না হাইড্রোজেন অতিক্রম করবা এই জায়গায় তুমি পরেরটা কি আছে, পরেরটা আছে কপার, এই কপারের ভ্যালু পাবা হচ্ছে বলে দিচ্ছি, সেটা হচ্ছে +0.34 ভোল্ট কপারেরটা। কপার
2+ থেকে এরকম যদি কপার হইতো, ঠিক আছে, তাহলে এটা এরকম ভ্যালু হইতো। সো দেখো তুমি যত নিচে যাচ্ছ, উপর থেকে নিচে যাচ্ছ, বিজারণ বিভব বাড়তেছে, বিজারণ বিভব বাড়তেছে। তাহলে একটা বিষয় মাথায় করো যে তুমি যত উপর থেকে নিচে যাচ্ছ, এই জিনিসটা মাথায় ঢুকাই নাও, বিজারণ বিভব বাড়ে, বিজারণ বিভব বাড়ে। ভালো করে এগুলো একটু বুঝো, বিজারণ বিভব বাড়ে। আচ্ছা ঠিক আছে, এখন একটু আগেই তুমি শিখে আসছো। আচ্ছা কোষের ক্ষেত্রে বিজারণটা কোথায় হয়? বিজারণটা হয় ক্যাথোডে। বিজারণ কোথায় হয়? বিজারণ হয় ক্যাথোডে। ক্যাথোডে তুমি যত নিচে যাচ্ছ বিজারণ বিভব বাড়তেছে, যত নিচে যাচ্ছ বিজারণ, ক্যাটায়নের ক্ষেত্রে যত নিচে যাচ্ছ বিজারণ বিভব বাড়তেছে। আর বিজারণটা কোথায় হয়? ক্যাথোডে হয়। তাহলে ক্যাথোড কে হবে? যে যত নিচে আছে, তুমি যত নিচে যাবা, খেয়াল করো, যত নিচে যাচ্ছ বিজারণ বিভব বাড়ে। আর বিজারণ কোথায় হয়? বিজারণ হয় ক্যাথোডে। তার মানে একটা কথা তুমি বুঝতেছো, যত নিচে যাচ্ছ বিজারণ বিভব বাড়তেছে, বাড়বে বাড়বে বাড়বে। আর বিজারণ কার বৈশিষ্ট্য? ক্যাথোডের। মানে ক্যাথোড কে হবে? তোমাকে যদি এখান থেকে 4টা মৌল তুলে দিয়ে বলি ক্যাথোড কে হবে? যে সবার নিচে আছে, কারণ তার বিজারণ বিভব বেশি, তাই সে ক্যাথোড হবে। ক্লিয়ার? তার মানে একটা কথা মনে রাখবা, এই ক্যাটায়নের সক্রিয়তা সিরিজে যে নিচে আছে, যে নিচে আছে সে ক্যাথোড, ক্যাথোডে যাবে। কেন ক্যাথোডে যাবে? কারণ তার, কেন ক্যাথোডে যাবে? কারণ তার বিজারণ বিভব বেশি। আর বিজারণ কোথায় হয়? ক্যাথোডে হয়। ঠিক আছে, সো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। তাহলে যে নিচে আছে সে যদি ক্যাথোডে যায়, তার বিজারণ বিভব বেশি হওয়ার কারণে যে উপরে আছে সে কোথায় যাবে? তাহলে যে উপরে আছে, যে উপরে আছে সে অ্যানোডে যাবে। কেন অ্যানোডে যাবে? অ্যানোডে যাবে কারণ অ্যানোডে হয় জারণ। অ্যানোডে কি হয়? অ্যানোডে হয় জারণ। আর যে নিচে আছে তার যদি বিজারণ বিভব বেশি হয়, যে উপরে আছে তার জারণ বিভব বেশি। তাহলে এখানে বলবো যে উপরে আছে সে অ্যানোডে যাবে কারণ তার জারণ বিভব বেশি, কারণ অ্যানোডের বৈশিষ্ট্যই জারণ, তাহলে তার জারণ বিভব বেশি। ঠিক আছে, ডান। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যাপারগুলা। এখন একটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখতে চাই, তুমি বিজারণ বিভবগুলোর মান যে দেখতেছো না, এগুলো মুখস্থ করা লাগবে না, কোশ্চিনে দেওয়া থাকবে, কিন্তু তোমাকে বুঝতে হবে এটা কি বিজারণ বিভবের মান দেওয়া নাকি জারণ বিভবের মান দেওয়া। মনে রাখবা জারণ বিভব আর বিজারণ বিভবের মান সেম। এই যে মান 0.304 ভোল্ট যেটা দেখছো, মান জারণ আর বিজারণ বিভব উভয়েরই সেম, কিন্তু ডিরেকশন উল্টা। দেখো এখানে বিজারণ বিভবের মান কি আসছে? নেগেটিভ। জারণ বিভবের মান এর ক্ষেত্রে আসবে পজিটিভ। সো আমি যদি এই জিনিসটাকে ঘুরাই লিখি, এই জিনিসটাকে যদি লিখো যে লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস, তখন এটার মান হবে সেম 0.304 ভোল্ট, বাট পজিটিভ সাইন হয়ে যাবে। মানে এইটাকে তুমি বলতেছো হচ্ছে, এইটাকে বলতেছে হচ্ছে বিজারণ বিভব। ঠিক আছে, আর এইটা কি 0 থেকে 1 হয়েছে না, এইটাকে তুমি বলবো হচ্ছে জারণ বিভব। এইটাকে তাহলে জারণ বিভব আর বিজারণ বিভব দুইটার মান সেম, বাট নেগেটিভ থাকলে বিজারণে, জারণে হবে পজিটিভ, জারণে যদি নেগেটিভ থাকে তাহলে বিজারণে হবে পজিটিভ। ঠিক আছে, সো মান সেম বাট নেগেটিভ পজিটিভ সাইনটা উল্টা। এই হচ্ছে ব্যাপার। সো আমরা আশা করি এই জিনিসগুলো সবাই বুঝতে পারছে। এখন যদি তোমাকে বলি কে ক্যাথোডে যাবে কে অ্যানোডে যাবে, এই টাইপের কোশ্চিনগুলোতে আশা করি তোমার আর কোনো প্রবলেম হবে না। সো এই জায়গাটা খুবই ঠান্ডা মাথায় চিন্তা করবা। এমসিকিউ এখনই আমরা ঢুকবো একটু পরেই। সো আমরা চলো শুরু করি আমাদের কে ক্যাথোডে যাবে কে অ্যানোডে যাবে এই পর্বটা। সো আমরা যদি তোমাকে এরকম দিই, দেখো ভাইয়া যে আমাদের সোডিয়াম ক্লোরাইড এখানে আছে, এরকম ভাবে কয়েকটা অপশন দিই। সোডিয়াম ক্লোরাইড ফার্স্টে আছে এখানে গলিত, তারপরে আমি তোমাকে এখানে দিলাম সোডিয়াম ক্লোরাইড আছে হচ্ছে জলীয়, পরে আরো কেসগুলো আমি দেখাবো আস্তে আস্তে। সো দুইটা কেস আমি ফার্স্টে আলোচনা করি, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড গলিত আর একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড জলীয়। জিনিসটা আসলে কি বোঝায়? জিনিসটা বোঝায় গলিত যেটা, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডে জাস্ট এখানে কি করা হয়েছে, তাপ দেওয়া হয়েছে। কত আমরা জানি গলনাঙ্ক 801 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে এই সোডিয়াম ক্লোরাইডটা জাস্ট গলে গেছে, গলে গেছে। এখানে জাস্ট সলিড ছিল, এখানে গলে এরকম লিকুইড হয়ে গেছে। আচ্ছা, পরের বার যেটা করা হয়েছে যে সোডিয়াম ক্লোরাইডকে আছে এর মধ্যে তুমি পানি অ্যাড করছো, বা পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছো, করলে কি হয়েছে, এটা সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে।
সোডিয়াম ক্লোরাইড তো তৈরি করে না, এখানে বিক্রিয়া হয়ে যায় আর কি, বিক্রিয়া হয়ে যায়। সো বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড HCl। সো পরবর্তীতে এটা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আমি দেখাইলাম অ্যাকুয়াস। সো এটাকে বলা হবে জলীয়, এটাকে বলা হবে গলিত, জাস্ট গলে গেছে, ঠিক আছে। ওকে, সো এটাকে লিকুইড বা এটাকে এভাবে বলা যায় মলটেন। মলটেন ইংলিশে গলিতর ইংলিশ হচ্ছে মলটেন, ঠিক আছে, মলটেন। আর জলীয় এটার ইংলিশ হচ্ছে যে অ্যাকুয়াস। ওকে, সো আমরা এখন যে জিনিসটা যাব, যে এখন তোমাকে বললো যে এই সোডিয়াম ক্লোরাইড গলিত যদি কোনো একটা জায়গায় আমি দিয়ে রাখি, অ্যানোডে কে যাবে, তড়িৎ বিশ্লেষণ দ্রবণে আমি অ্যাড করলাম, অ্যানোডে কে যাবে, ক্যাথোডে কে যাবে। আর এটা জলীয় অবস্থায় আছে দ্রবণের মধ্যে, অ্যানোডে কে যাবে, ক্যাথোডে কে যাবে। সো তুমি অলরেডি মনে রাখছো যে অ্যানোডে কে যায়, অ্যানোডে হচ্ছে অ্যানায়নগুলো যায়, অ্যানোডে কে যায়, অ্যানায়নগুলো যায়। আর ক্যাথোডে কে যায়, ক্যাটায়নগুলো যায়, ক্যাথোডে কে যায়, ক্যাটায়নগুলো যায়। সো এটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষের বেসিকটা। সো আমি যদি এখান থেকে জাস্ট তোমাকে বলি যে ভাইয়া এখানে কি কি আয়ন আছে এই সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে, এখানে যে আয়ন দুটো আছে সেটা আছে হচ্ছে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস, এই মানে Cl মাইনাস। এই জায়গায় কি কি আছে, এখানে কিন্তু লবণের সাথে পানি অ্যাড করা আছে জলীয়তে। তার মানে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে তুমি পাচ্ছ সোডিয়াম প্লাস আর Cl মাইনাস, পানিকে ভাঙলে তুমি পাচ্ছ H প্লাস ও H মাইনাস। দ্যাটস মিন এখানে আয়ন 4টা, এখানে আয়ন 2টা। সো 2টা আয়নেরটা চিন্তা নাই, কে অ্যানোডে যাবে কে ক্যাথোডে যাবে। সো অ্যানোডে যাবে কে আর ক্যাথোডে যাবে কে, চলো আমরা লিখে ফেলি। সো অ্যানোডে কি হয় একটু আগেই শিখে আসছো, অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া হয়, কেবি, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। অ্যানোডে যদি জারণ বিক্রিয়া হয়, জারণ মানে কি ইলেকট্রনের ছাড়ন, তাহলে অ্যানোডে অ্যানায়ন যাবে, অ্যানায়নটারে ধরো Cl মাইনাস, জারণ মানে ইলেকট্রন ছেড়ে দাও, তাহলে কি হবে সেটা ক্লোরিনে কনভার্ট হবে। এখন এখানে কি আছে ভাইয়া, এখানে আছে হচ্ছে 2 মোল, 2টা ক্লোরিন, তাহলে এখানে 2টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 2টা ক্লোরাইড আয়ন দিয়ে দাও। ক্যাথোডে কে যায়, ক্যাটায়ন যায়, ক্যাটায়নটারে ধরো সোডিয়াম প্লাস। ক্যাটায়ন কি করে, ক্যাটায়ন হচ্ছে ক্যাথোডে হচ্ছে বিজারণ বিক্রিয়া হয়, তাহলে বিজারণ বিক্রিয়ায় কি ইলেকট্রন গ্রহণ হয়, দাও, তাহলে এখানে কি হবে সোডিয়াম হবে। এখন এখানে 2 মোল ইলেকট্রনের আদান প্রদান হয়েছিল, তো এখানে একটা 2 দাও, 2 দাও, 2 দাও, তার মানে অ্যানোডে কে তৈরি হলো, অ্যানোডে কে গেল বা কি উৎপন্ন হলো। কোশ্চেনটা এরকম আসতে পারে, অ্যানোডে কে গেল, তাহলে Cl মাইনাস, কে উৎপন্ন হলো, ক্লোরিন। ক্যাথোডে কি উৎপন্ন হলো, সোডিয়াম। ওকে, ক্যাথোডে কি উৎপন্ন হলো, সোডিয়াম। বুঝতে পারছি। এবার যদি জলীয়তে আসি, জলীয়তে কি বলবে, সোডিয়াম ক্লোরাইড যদি জলীয় অবস্থায় থাকে, তো জলীয় অবস্থায় কি দিব আমরা, জলীয় অবস্থায় থাকলে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ক্যাটায়ন আমাদের আছে 2টা, অ্যানায়ন আছে 2টা। এবার তোমাকে সিদ্ধান্তে আসতে হবে যে আসলে কে যাবে অ্যানোডে, কে যাবে ক্যাথোডে। সো তাহলে আমি এখানে অ্যানোড দিব, এখানে হচ্ছে ক্যাথোড দিব, ক্যাথোডের বিক্রিয়া। সো ক্যাথোডের বিক্রিয়া থেকে তুমি অলরেডি জানছো যে ভাইয়া আমার সক্রিয়তা সিরিজ, এটা তো ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, ক্যাথোডে কে যায়, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। আমি যত উপর থেকে নিচের দিকে যাচ্ছিলাম তত আমার বিজারণ বিভব বাড়তেছিল, যত নিচে যাচ্ছিলাম তত বিজারণ বিভব বাড়তেছিল। তার মানে যে নিচে থাকবে তার বিজারণ বিভব বেশি, সে ক্যাথোডে যাবে। তাহলে এখানে সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে নিচে কে, সোডিয়াম আর হাইড্রোজেনের, সোডিয়াম হচ্ছে এই সোজা আর হাইড্রোজেন হচ্ছে এইখানে, তাহলে বলো যে নিচে আছে কি, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন যেহেতু নিচে আছে তার বিজারণ বিভব বেশি, তাহলে সেই ক্যাথোডে যাবে। তাহলে দুইজনের মধ্যে হাইড্রোজেন হচ্ছে নিচে, হাইড্রোজেন ক্যাথোডে যাবে। সো হাইড্রোজেন প্লাস ক্যাথোডে নিয়ে যাও, ক্যাথোডে কি হয়, বিজারণ হয়, তাহলে বিজারণ মানে কি ইলেকট্রনের গ্রহণ, তাহলে ইলেকট্রনের গ্রহণ করলে সে হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হবে। সো 2 2। প্রশ্ন হচ্ছে অ্যানোডে কে যাবে, তো অ্যানোডের তো এইটা, অ্যানোড তো আমার হচ্ছে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ থেকে দেয় নাই, এটা তো অ্যানায়নের নেগেটিভ সক্রিয়তা সিরিজ থেকে দিছে, অ্যানায়নেরও একটা সক্রিয়তা সিরিজ আছে ওখান থেকে দিছে। তার মানে অ্যানায়নের সক্রিয়তা সিরিজ তো আমি পড়ি না এখনো, পড়ে ফেলি আগে। সো অ্যানায়নের সক্রিয়তা সিরিজ আমাকে আগে তাহলে এখানে পড়ে ফেলি, সেটা হচ্ছে এই জায়গায়, কোন জায়গাটায় পড়া যায়, অ্যানায়নের সক্রিয়তা সিরিজ এই জায়গাটাই পড়ে ফেলি। দেখো অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা পাশাপাশি লিখে দিই, তুমি নিচে নিচে মনে করবা। সেটা হচ্ছে নাসাই কোলাব্যাং আজ হাসে, ঠিক আছে, নাসা তো চিনো, নাসাই কোলাব্যাং আজ হাসে,
সো নাসাই কোলা ব্যাং আজ হাসে, নাতে কি নাইট্রেট, সাথে কি সালফেট, কোলাতে হচ্ছে ক্লোরিন, ব্যাংতে হচ্ছে ব্রোমিন, আসতে হচ্ছে আয়োডিন, হাসেতে হচ্ছে হাইড্রক্সিল। সো সেম ভাবে তুমি ক্যাটায়নের যেমন একটা সক্রিয়তা সিরিজ পাইছো, সেম ভাবে তুমি অ্যানায়নের একটা সক্রিয়তা সিরিজ পাইছো। এই অ্যানায়নের সক্রিয়তা সিরিজে মনে রাখবা যে যত নিচে যাবে, যত নিচে থাকবে, মানে হচ্ছে বাম থেকে ডানে আপাতত দিলাম, সে আগে অ্যানোডে চার্জ মুক্ত হবে, তাহলে সে হচ্ছে অ্যানোড হবে। যত উপর থেকে নিচে যাবা অ্যানোড হওয়ার প্রবণতা বাড়বে, অ্যানোড হওয়ার প্রবণতা বাড়বে, অ্যানোড হওয়ার প্রবণতা বাড়বে। তবে কেমিস্ট্রি মানেই কি ব্যতিক্রম, কেমিস্ট্রি মানেই ব্যতিক্রম, আর ব্যতিক্রম জায়গা থেকেই কোশ্চিন আসে। সো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের কোশ্চিনটা কি ছিল, কোশ্চিনটা ছিল এই অ্যানায়নের মধ্যে কে অ্যানোডে যাবে, ক্লোরাইড আর হাইড্রক্সিলের মধ্যে। তুমি একটু আগে ছন্দটা দেখে আসছো যে তোমার যেই অংশটা এখানে ছিল সেটা হচ্ছে এরকম ছিল যে এখানে ছিল ফার্স্টে হচ্ছে নাইট্রেট না সাই, তারপর ছিল সালফেট, তারপরে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর হাইড্রক্সিল। দেখো নিচে কে আছে, হাইড্রক্সিল। তাহলে হাইড্রক্সিল হচ্ছে অ্যানোড হওয়ার প্রবণতা বেশি। কিন্তু একটা কথা মনে রাখবা, যখন আমার হ্যালোজেন কেউ থাকবে সে অ্যানোডে চলে যাবে। যদি আমি এখানে লিখে দিচ্ছি, যদি হ্যালোজেন থাকে, হ্যালোজেন তো সবাই চিনো, হ্যালোজেন হচ্ছে কি ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, যদি এইগুলো থাকে তবে তারা অ্যানোডে যাবে, অ্যানোডে যাবে। কেন যাবে? কারণ তখন সক্রিয়তা সিরিজ অনুযায়ী এটা যায় না, তখন যায় ঘনমাত্রা অনুযায়ী। কারণ তখন সক্রিয়তা সিরিজ সেটা না দিয়ে ঘনমাত্রা প্রায়োরিটি বেশি পায় সক্রিয়তা সিরিজ থেকে। কারণ তুমি জানবা তোমার যে অ্যানায়নগুলো আছে এগুলোর মধ্যে যে হ্যালোআইডগুলো আছে এগুলোর ঘনমাত্রা অনেক বেশি থাকে। এগুলোর ঘনমাত্রায় যে ক্লোরাইড যেটা আছে এটার ঘনমাত্রা অনেক বেশি, এটার ঘনমাত্রা যেহেতু অনেক অনেক বেশি থাকে, সো তখন এই সক্রিয়তা সিরিজ দেখে না যে ঘনমাত্রা অনুযায়ী অ্যানোডে সে চলে যায়। সো তাহলে এখানে কি হবে, ক্লোরাইড যদি চলে যায় অ্যানোডে, তাহলে অ্যানোডে কি হয়, জারণ বিক্রি হয়, তাহলে সে ইলেকট্রন গ্রহণ করবে না ছাড়বে, জারণে ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিলে সে ক্লোরিন গ্যাসে কনভার্ট হবে, তাহলে এটা 2 মোল 2 মোল 2 মোল। সো এই হচ্ছে তোমার ব্যাপার। আশা করি ভাইয়ারা বুঝতে পেরেছি। এই ধরনের কোশ্চিনগুলা মাস্ট সুন্দর মতো পড়বা, ইনশাআল্লাহ তোমরা হচ্ছে এক্সামে সুন্দর মতো দাগে আসতে পারবে। এখন এখানে কোশ্চিনটা শেষ না, এই কোশ্চিনটা তোমার এক্সামে আর একভাবে আসতে পারে। এইভাবে বলতে পারে যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কি কি উৎপন্ন হয়, ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কি কি উৎপন্ন হয়। সো ব্রাইন মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এটাকে কি বলা হচ্ছে, ব্রাইন। সো ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ অ্যানোডে কি উৎপন্ন হয়েছে, অ্যানোডে উৎপন্ন হয়েছে ক্লোরিন গ্যাস, ক্যাথোডে কি উৎপন্ন হয়েছে, হাইড্রোজেন গ্যাস। আরো 2 বান্দা কিন্তু চুপচাপ বসে আছে, কে সেটা হচ্ছে একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে হাইড্রক্সাইড। পজিটিভ নেগেটিভ মিলে সোডিয়াম হাইড্রক্সাইডও কিন্তু ফর্ম করে ফেলে। তাহলে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে কি কি উৎপন্ন হয়, অ্যানোডে ক্লোরিন, ক্যাথোডে হাইড্রোজেন, আর এখানে যেই 2 জন দর্শকায়ন হিসেবে বসে আছে এরা মিলে সোডিয়াম হাইড্রক্সাইড ফর্ম করে। খুবই ইম্পর্টেন্ট, তোমার যে কোনো এক্সামে আসবে এটা। তোমরা যদি এটা বুঝো তাহলে তোমরা আমাকে একটা অ্যান্সার দাও তো, সোডিয়াম ক্লোরাইড জলীয় তো বুঝাই দিলেন ভাইয়া, তাহলে এখান থেকে আমি আর এখন লিখবো না, পটাশিয়াম ক্লোরাইড জলীয়তে কি হবে। সো এখান থেকে তুমি দেখো তোমার আয়ন কি কি আছে, পটাশিয়াম প্লাস আর ক্লোরাইড, আর পানির জন্য H প্লাস OH মাইনাস। তাহলে তুমি আমাকে বলো অ্যানোডে কি উৎপন্ন হবে, অ্যানোডে অ্যানায়ন যাবে, হ্যালোজেন আছে না, তাহলে ক্লোরিন। ক্যাথোডে কি উৎপন্ন হবে, 2 জনের মধ্যে হাইড্রোজেন নিচে না, হাইড্রোজেন, পটাশিয়াম আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন, আর এই পটাশিয়াম আর হাইড্রক্সাইড মিলে পটাশিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে। সো আমরা আশা করি বুঝতে পেরেছি এইটা আমাদের হচ্ছে উৎপন্ন এখান থেকে হবে। ওকে, আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, ধরো এবার আমাদের হাইড্রক্সিল ওই যে হ্যালাইড গুলো নাই অ্যানায়নে, তখন কিভাবে করব। সে আমি পটাশিয়াম নাইট্রেটের এক্সাম্পল তোমাকে দিলাম, তাহলে কি হবে, পটাশিয়াম নাইট্রেট যদি দিই তাহলে আমরা ভেঙে ফেলি, পটাশিয়াম প্লাস আর পানির জন্য H প্লাস, আর এখানে NO3 মাইনাস আর পানির জন্য হাইড্রক্সিল মাইনাস। এখন বলো অ্যানোডে কে যাবে, ক্যাথোডে কে যাবে। সো অ্যানোডে যাবে হচ্ছে অ্যানায়ন, ক্যাথোডে যাবে হচ্ছে ক্যাটায়ন।
সো অ্যানোডে যাবে হচ্ছে অ্যানায়ন, অ্যানায়ন কে আছে এই দুইজন। এখন তো এর মধ্যে কোনো হ্যালোজেন নাই, তাহলে ঘনমাত্রা প্রায়োরিটি পাচ্ছে না। সক্রিয়তা সিরিজ অনুযায়ী যে নিচে আছে সে কোথায় যাবে? সক্রিয়তা সিরিজ অনুযায়ী যে নিচে আছে সে অ্যানোডে যাবে। সো নিচে আছে কে? হাইড্রক্সিল, তাহলে হাইড্রক্সিল এখান থেকে অ্যানোডে যাবে। সো অ্যানোডে যাওয়ার ক্ষেত্রে কিছু কাহিনী আছে। হাইড্রক্সিল সবসময় 4টা ইলেকট্রন ছেড়ে জারণ বিক্রিয়া করে এবং 1 অণু অক্সিজেন তৈরি করে, 2 অণু পানি তৈরি করে। ধরো ব্যাপারটা তুমি বুঝো নাই, আমি তোমাকে বলবো আচ্ছা ঠিক আছে তুমি এখানে 4টা হাইড্রক্সিল পরপর লিখো। লিখছো? ওকে, মনে রাখবা লাস্টের দুইটা হাইড্রক্সিলের যে অক্সিজেন আছে এই দুইজন মিলে হচ্ছে অক্সিজেন তৈরি করছে, এই যে এখনো অক্সিজেন। আর এই যে তোমার H2O তে দেখো এখানে খেয়াল করো এই যে হাইড্রোজেন 4টা না, আর অক্সিজেন হচ্ছে 2টা। সো এই দুইটা মিলে এই যে পানি তৈরি করছে 2 অণু, ঠিক আছে? সো এই হচ্ছে 2H2O এর অংশটা। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি অ্যানোডের পোরশনটা। এবার আসো আমরা ক্যাথোডের পোরশনটায় চলে যাই। ক্যাথোড তো ইজি, একটা পটাশিয়াম আছে, একটা হাইড্রোজেন আছে, যে নিচে থাকবে সে ক্যাথোডে যাবে। সো নিচে কে আছে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন এখানে কি করবে? সেই ইলেকট্রনটা গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে? হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রনও ছাড়ছে, 4টা ইলেকট্রনও গ্রহণ করবে, তাহলে এখানে 2 অণু হাইড্রোজেন গ্যাস তুমি পেয়ে যাবা। সো এই হচ্ছে আমার পটাশিয়াম নাইট্রেটের অংশটা। এখন আমরা যদি এখান থেকে আরেকটা এক্সেপশনাল কেস তোমাকে দেখাই, সেটা হচ্ছে এইটা একটু মোস্ট ইম্পর্টেন্ট আকারে তোমরা দেখবা, সেটা হচ্ছে সোডিয়াম অ্যামালগাম, ঠিক আছে? এটা হচ্ছে সোডিয়াম অ্যামালগাম, সোডিয়াম ক্লোরাইড, বাট এটাকে সোডিয়াম ক্লোরাইডের বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অ্যামালগাম বা সোডিয়াম অ্যামালগাম ক্লোরাইড। দ্যাটস মিন এখানে সোডিয়ামের সাথে খুবই স্ট্রং ভাবে বন্ড আকারে আছে মার্কারি বা অ্যামালগাম। সো সোডিয়াম আর মার্কারি যখন একসাথে থাকে এটাকে বলা হয় সোডিয়াম অ্যামালগাম ক্লোরাইড। সোডিয়াম অ্যামালগাম আর ক্লোরিনও এর সাথে আছে বলে সোডিয়াম অ্যামালগাম ক্লোরাইড বলা হচ্ছে। তো সোডিয়াম অ্যামালগাম কতটুকু? সোডিয়াম অ্যামালগাম হচ্ছে এই যে এতটুকু, দেখো সোডিয়াম আর মার্কারি একসাথে আছে, এটাকে বলা হচ্ছে সোডিয়াম অ্যামালগাম। এই যে এটুকুকে বলা হচ্ছে সোডিয়াম অ্যামালগাম। সো মনে রাখবা সোডিয়াম আর মার্কারি দুইটা কিন্তু আলাদা থাকে না, খুবই আকৃষ্টভাবে অ্যাট্রাক্টেড ওয়েতে একসাথে থেকে যায়, ঠিক আছে? সো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে আমি যদি এটাকে ভাঙি, তুমি একটু আলাদা আলাদা করে ভাঙো, সোডিয়াম প্লাস ভাঙতেছে এবং এর সাথে কে থাকতেছে? এই মার্কারিটা থেকে যাচ্ছে, ওকে। আর এখানে কি হচ্ছে? ক্লোরাইড Cl মাইনাস হচ্ছে, আর এটা যেহেতু অ্যাকুয়াস আমি দিচ্ছি, এটাকে আমি অ্যাকুয়াস দিচ্ছি জলীয় দ্রবণ, তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন পাচ্ছ আর এখান থেকে হাইড্রক্সিল পাচ্ছ। এখন যদি আমি বলি আচ্ছা ভাইয়া অ্যানোডে কে যাবে, ক্যাথোডে কে যাবে? সো অ্যানোডে যাবে হচ্ছে অ্যানায়ন, ক্যাথোডে যাবে হচ্ছে ক্যাটায়ন। সো ক্যাথোডে কে যাবে? দেখো তো এখানে হ্যালোজেন আছে না, তার মানে হ্যালোজেনটা ক্যাথোডে যাবে, হ্যালোজেনটা হচ্ছে অ্যানোডে যাবে, মানে নেগেটিভ, হ্যালোজেনটা অ্যানোডে যাবে এবং এখানে কি হবে? অ্যানোডে জারণ হয়, তাহলে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে ক্লোরিন গ্যাসে কনভার্ট হবে। সো 2 মোল 2 মোল 2 মোল। আর ক্যাথোডে কে যাবে এটা নিয়ে একটু তুমি কনফিউশনে পড়তে পারো। দেখো তুমি যদি এখানে সোডিয়ামকে ধরো আর হাইড্রোজেনকে ধরো, সেই হিসাবে তুমি বলতে পারো আচ্ছা ভাইয়া সোডিয়াম তো অনেক উপরে, হাইড্রোজেন তো নিচে, তাহলে হাইড্রোজেন যাবে, ঠিক আছে? ওকে, এই কনসেপ্ট ঠিক আছে, কিন্তু সোডিয়াম তো একা নাই, এর সাথে মার্কারি আছে। মার্কারিকে যদি মার্কারির সাথে হাইড্রোজেনকে হিসাব করো, দেখবা মার্কারি হচ্ছে হাইড্রোজেনেরও নিচে, তাহলে যে যত নিচে তার বিজারণ বিভব বেশি, সে ক্যাথোডে যাবে। তার মানে তুমি একটু যদি বিশ্বাস নয় দেখে আসো যে মার্কারিটা কোথায় ছিল। মার্কারিটা ছিল এই যে এখানে, দেখো এখানে ছিল হাইড্রোজেন, এরও অনেক নিচে, 1 ঘর নিচে ছিল মার্কারি। দ্যাটস মিন মার্কারি যেহেতু নিচে, তাহলে এ যাবে কে? এ যাবে হচ্ছে ক্যাথোডে। তাহলে এ তো একা যাবে না, এত বা সোডিয়ামের সাথে সোডিয়ামকে ভালোবাসে, তাহলে সোডিয়ামকে নিয়ে যাবে। তাহলে সোডিয়ামকে যদি নিয়ে যাই তাহলে সোডিয়াম অ্যামালগাম এটা টোটালি কোথায় যাবে? ক্যাথোডে যাবে। সো এটা এক্সেপশনাল, এটা একটু মনে রাখবে, এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? এটা ব্যতিক্রম এক্সামে আসে। সো এটা হচ্ছে আমার সোডিয়াম অ্যামালগাম ছিল, সোডিয়াম অ্যামালগাম। এইভাবেই থাকে আর কি। সোডিয়াম অ্যামালগাম হচ্ছে কি করে? ইলেকট্রন গ্রহণ করে এখানে সোডিয়াম প্লাস আর এখানে মার্কারিতে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? সো এখানে 2 মোল দিয়ে দিলাম, এখানে তাহলে আমরা 2 মোল দিয়ে দিচ্ছি।
2 মোল 2 মোল সমতা করে দিলাম, না দিলেও অসুবিধা নাই। সো এই হচ্ছে তোমার অবস্থা। তাহলে আমাদের অ্যানোডে কে যাচ্ছে, ক্যাথোডে কে যাচ্ছে, এই রিলেটেড কোশ্চিন আমি বুঝে গেছি। যদি তোমাকে কোনো একটা সক্রিয়তা সিরিজ দিয়ে জিজ্ঞাসা করে কে অ্যানোডে যাবে কে ক্যাথোডে যাবে, সেটাও পারবো। যদি কখনো তোমাকে জারণ বিজারণ বিভব দিয়ে ক্রম বের করতে বলে, সেইটার মেকানিজমও তুমি অলরেডি শিখে ফেলছো। সো এখান থেকে আশা করি সব ধরনের কোশ্চিন তুমি পারবা। এবং ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে তুমি যেটা শিখছো সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ধাতুর সক্রিয়তা সিরিজ আর ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ দুইটা হচ্ছে উল্টা ব্যাপার, ঠিক আছে? ধাতুর সক্রিয়তা সিরিজে আমাদের কি হয়, ধাতুর সক্রিয়তা সিরিজে আমাদের হাইড্রোজেনের উপরে যারা আছে তারা হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে, এবং হাইড্রোজেন যখন অ্যাসিড আকারে থাকে তখন হাইড্রোজেনের উপর মানে জাস্ট উপর থেকে পুরোটা রিপ্লেস করতে পারে। হাইড্রোজেন যখন গ্যাস আকারে থাকে তখন হাইড্রোজেনের উপরে ক্যাডমিয়াম থেকে উপর পর্যন্ত সবাই রিপ্লেস করতে পারে। হাইড্রোজেন যখন লিকুইড অবস্থায় পানির মধ্যে আকারে থাকে তখন ওই লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত যারা আছে ওরা হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে। সব সামারি ডান না? ওকে ডান। এখন তোমাকে আমি বলছিলাম যে ভাইয়া এখান থেকে তড়িৎ বিশ্লেষ্য কোষের থেকে আমি হচ্ছে ফ্যারাডের সূত্রতে যাব। সেকেন্ড আর একটা কথা বলছিলাম যে এখানে আমি প্রমাণ কোষ বিভব, অপ্রমাণ কোষ বিভব এই টপিকগুলোতে চলে যাব। সো প্রমাণ কোষ বিভব, অপ্রমাণ কোষ বিভব এটাতেও আমি যেতে পারি। আবার তুমি এই জায়গায় বিভিন্ন তড়িৎ রাসায়নিক কোষগুলো কিন্তু আঁকা শিখছো। এই যে এটা হচ্ছে ধরে নিলাম আমার অ্যানোড, অ্যানোড তড়িৎদ্বার, এই যে এগুলোকে বলা হয় তড়িৎদ্বার, এগুলো একটা তড়িৎদ্বার, ঠিক আছে? আর এটাকে আমি বললাম ক্যাথোড তড়িৎদ্বার। এখন এই তড়িৎদ্বারগুলোকে আবার অনেক ভাগে ভাগ করা যায়। তড়িৎদ্বারগুলোকে একটা বলা হয় মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, গৌণ নির্দেশক তড়িৎদ্বার। আবার তড়িৎদ্বারগুলোকে 5টা ভাগে ভাগ করা যায়, জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ, বা জারণ তড়িৎদ্বার, বিজারণ তড়িৎদ্বার, অ্যামালগাম যেটা দেখছো, গ্যাস তড়িৎদ্বার, গ্যাস অর্ধকোষ, এরকম বেশ কিছু অংশে ভাগ করা যায়। সেই টপিকগুলো নিয়ে আমরা এখন ডিসকাস শুরু করব। সো আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো।